আজ আমরা আলোচনা করব কিভাবে সহজ নিয়মে প্রেপোজিশন শেখা যায় বা প্রেপোজিশনের ব্যবহার শেখা যায়। প্রেপোজিশন মানে শুধু ছোট স্থানের পূর্বে অ্যাট বসে আর বড় স্থানের পূর্বে ইন বসে এতটুকু না, এর থেকেও আরো অনেক কিছু আছে। আমরা সেই প্রেপোজিশনের গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো আজকে শিখব। অন, ওভার, অ্যাবভ তিনটা মানেই উপরে, এর মধ্যে পার্থক্য কি? বিলো মানেও নিচে, আন্ডার মানেও নিচে, আবার আন্ডারনেথ মানেও নিচে, পার্থক্যটা কি? বাই মানে দ্বারা, উইথ মানেও দ্বারা বা দিয়ে, বাট ডিফারেন্সটা কি? এরকম অনেক কনফিউশন দূর হবে ইনশাআল্লাহ আজকের এই ক্লাসের মধ্য দিয়ে। তো সহজ নিয়মে প্রেপোজিশন শিখুন। আমরা শিখব প্রথমেই অন, ওভার এন্ড অ্যাবভ এই তিনটার ব্যবহার। অন, ওভার এবং অ্যাবভ এর ব্যবহার এবং এদের মধ্যে পার্থক্য কি সেটা আমরা জানব। খেয়াল করেন, অন মানে উপরে, ওভার মানে উপরে, এবং অ্যাবভ মানেও কি? উপরে। তিনটা মানেই তো উপরে। আসলে এর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য জানবো আজকে ক্লাসে যা আলোচনা করব পুরো পিডিএফ শিট দেয়া হবে। যারা লাইভটা শেয়ার করেছে তাদেরকে পিডিএফ শিটটা দেয়া হবে। যারা আমার প্রাইভেট ব্যাচে আছেন তারা পিডিএফটা পাবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, মনোযোগ দিয়ে আলোচনা শুনতে থাকেন। অন উপরে, ওভার উপরে, অ্যাবভ মানেও উপরে। তো তিনটাই যখন উপরে, এর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা আমরা খুব ভালো করে একটু বুঝি। খেয়াল করেন, দেখেন এই যে কলমটা আমার হাতের উপরে আছে, যেন সংলগ্ন অবস্থায় উপরে। এরকম সংলগ্ন অবস্থায় উপরে যদি হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি কি? অন। সংলগ্ন অবস্থায় উপরে মানে অন। আর যদি সংলগ্ন সারা উপরে হয় সেক্ষেত্রে ওভারও হতে পারে, অ্যাবভও হতে পারে। ভালো করে বুঝেন, সংলগ্ন অবস্থায় উপরে মানে অন, আর সংলগ্ন সারা উপরে মানে ওভার বা অ্যাবভ। যে জিনিসটা সংলগ্ন সারা উপরে আছে দেখতে হবে তার গতি আছে নাকি নেই। যদি মনে হয় তার গতি আছে তার জন্য ওভার হবে, আর যদি গতি না থাকে তার জন্য হবে কি? অ্যাবভ। মনোযোগ দিয়ে কথা বুঝেন, সংলগ্ন অবস্থায় উপরে হলে অন হবে, সংলগ্ন সারা মানে ওভার বা অ্যাবভ। যে জিনিসটা সংলগ্ন সারা উপরে আছে যদি তার একটা গতি থাকে, সে যদি এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, এরকম গতি থাকে তার জন্য ওভার, আর যদি সেটা মোশনলেস হয়, গতিহীন, গতি নেই, তার জন্য হবে অ্যাবভ। তাহলে কলমটা আমার হাতের উপরে আছে, সুতরাং আমাকে ব্যবহার করতে হবে কি? অন। কলমটা আমার হাতের উপরে আছে এজন্য ব্যবহার করতে হবে অন। দ্য পেন ইজ অন মাই হ্যান্ড। এখন ধরেন আমার মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে গেল, নিশ্চয় সংলগ্ন সারা, এবং পাখির গতি আছে। যেহেতু গতি আছে তাহলে আমাকে বলতে হবে ফ্লোক অফ বার্ডস ফ্লিউ ওভার মাই হেড, ফ্লিউ ওভার মাই হেড। এবার দেখেন আমাদের মাথার উপরে আকাশ আছে, আকাশ সংলগ্ন সারা উপরে, মাথায় লাগেনি, কথা সত্য, এবং আকাশের কোনো গতি নেই, সুতরাং আকাশের জন্য কি হবে? অ্যাবভ। দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড। শেষবারের মতো আমরা একটু বুঝি, সংলগ্ন অবস্থায় উপরে হলে অন, সংলগ্ন সারা উপরে হলে ওভার বা অ্যাবভ। যে জিনিসটা সংলগ্ন সারা উপরে আছে যদি তার গতি থাকে তার জন্য ওভার হবে, আর যদি গতি না থাকে তার জন্য কি হবে? অ্যাবভ হবে। এখন যদি বলি একটা কুত্তা দেয়ালের উপর দিয়ে লাফ দিল, এই যে কুত্তা যখন দেয়ালটার উপর দিয়ে লাফ দেয় নিশ্চয় কুত্তার দেহ দেয়ালে লাগবে না, সংলগ্ন সারাই উপরে। এই যে সংলগ্ন সারা উপরে এবং কুত্তার গতি আছে, সো গতি থাকলে হবে ওভার, আর গতি না থাকলে হবে অ্যাবভ। কিন্তু সংলগ্ন অবস্থায় উপরে হলে অন হবে। এখন ধরেন এই কলমটা আমার মাথার উপরে আছে, তাহলে কি বলবো? দ্য পেন ইজ অন মাই হেড, রাইট? এবার ধরেন এই টুপিটা আমার মাথার উপরে আছে, দেখেন এটাও কিন্তু সংলগ্ন অবস্থায় উপরে আছে, আছে কি না? আছে। পার্থক্য হলো এই টুপিটা আমার মাথাটাকে কিন্তু কাভার করে রেখেছে, ঢেকে রেখেছে, তাই না? রাইট, খেলাটা এই জায়গায় মাথায় রাখবেন। সংলগ্ন অবস্থায় উপরে হলে অনই হবে, তবে যদি সেটি কাভার করে রাখে মানে ঢেকে রাখে তাহলে কিন্তু অন হবে না, তখন হবে ওভার। তার মানে কি? একটা স্লোগান শিখে রাখবো, যখনই বুঝাবে কাভার তখনই হবে ওভার। তার মানে কোনো কিছুর উপরে কাভার বা ঢাকনা হিসেবে ব্যবহার হলে সেটা এরকম লেগে থাকুক, মানে সংলগ্ন অবস্থায় কাভার হোক আর সংলগ্ন ছাড়াই কাভার হোক, কাভারের গতি থাক অথবা গতি না থাক, কাভার মানে একটাই অপশন, সেটি হলো ওভার।
তাহলে যদি বলি আমার মাথার উপরে টুপি আছে, কি হবে ইংলিশটা? দ্য ক্যাপ ইজ অন মাই হেড, একদমই না। দ্য ক্যাপ ইজ অ্যাবভ মাই হেড, একদমই না। দ্য ক্যাপ ইজ ওভার মাই হেড, রাইট, দ্য ক্যাপ ইজ ওভার মাই হেড। কাভার মানে ওভার। তাহলে আমরা কি বুঝলাম? অন মানে উপরে, ওভার মানে উপরে, অ্যাবভ মানেও উপরে, তিনটা মানে উপরে। পার্থক্য হলো যদি সংলগ্ন অবস্থায় উপরে হয় তাহলে অন, সংলগ্ন ছাড়া উপরে হলে ওভার বা অ্যাবভ। যে জিনিসটা সংলগ্ন ছাড়া উপরে আছে যদি তার গতি থাকে তার জন্য ওভার হবে, আর গতি না থাকলে তার জন্য কি হবে? অ্যাবভ হবে। তবে ভুলে যাবেন না, কাভার বুঝালে কিন্তু একটাই অপশন, এবং সেটি হলো কি? ওভার। চলুন আমরা চিত্র দিয়ে দেখে আসি। চিত্র দিয়ে দেখলে বুঝলে মনে থাকে সহজে বেশি। আমরা প্লিজ সবাই একটু লাইভটা শেয়ার করে দিব। আপনাদের জন্য এত সুন্দর আয়োজন, এত সুন্দর কন্টেন্ট, যদি সেটা আপনারা একটু শেয়ার করে না দেন, অন্যদেরকে দেখার সুযোগ করে না দেন, তাহলে আমরা মানুষের কাছে রিচ করব কিভাবে বলেন? আপনারা আছেন বলে আমি অনলাইনে ক্লাস নেওয়ার সাহস পাই। সত্যি বলতে আপনারা আমার ভিডিও যদি না দেখতেন, আপনারা যদি আমার ক্লাস না করতেন, আপনারা আমার কোর্সে যুক্ত না হতেন, আমি কখনোই এরকম কন্টেন্ট তৈরি করার প্রয়োজন মনে করতাম না, বা আমার প্রয়োজন হতো না। সত্যি বলতে আপনাদের জন্যই আমি অনলাইনে আসি। সো যাদের জন্য অনলাইনে আসি তারা আমাকে যদি কোঅপারেট না করে, কারা করবে? প্রশ্ন রেখে দিলাম, কারা করবে? সো এই কোঅপারেশনের কাজটা আপনাদেরকেই করতে হবে। আমরা সবাই মিলে জামায়াতের সহিত একটু প্লিজ লাইভটা শেয়ার করে দেই। আর মাথার উপরে ফ্যান ঘুরতেছে, ওটা চলে আসবে আলোচনায়, মনোযোগ দেন, খেয়াল করেন। মনে হচ্ছে ইনি একজন চিকিৎসক। এরকম ভালো মানের চিকিৎসকরা রোগীর জন্য এরকম সেবা দিতেই পারে। এই ভদ্রলোক বসে আছেন, তার মাথার উপরে একটা ছাতা ধরেছেন। তাহলে যদি আপনি ইংলিশে বলতে চান যে এই ডক্টর পেশেন্টের মাথার উপরে একটি ছাতা ধরলেন বা ধরেন, তাহলে আমাকে লিখতে হবে হি হোল্ডস অ্যান আমব্রেলা। সে একটা ছাতা ধরলো, ড্যাশ হিজ হেড, তার মাথার উপরে। নিশ্চয় কি হবে বলেন? অপশন বলেন, কমেন্ট বক্সে লিখেন। হি হোল্ডস অ্যান আমব্রেলা ড্যাশ হিজ হেড। এখানে আপনি অন, ওভার, অ্যাবভ এর মধ্যে কোনটা দিবেন? আমি এতক্ষণ ধরে যে আলোচনা করলাম তার আলোকে বলেন, অন, ওভার, অ্যাবভ এর মধ্যে কোনটা হবে? অন, ওভার, অ্যাবভ কোনটা হবে? একজন বলছে স্যার আকাশও তো কাভার, তাহলে অ্যাবভ কেন? ও বলছে আকাশও তো আমাদেরকে ঢেকে রাখছে, তাহলে অ্যাবভ কেন? ভাই, আকাশ যদি কাভারই হতো তাহলে কি ঘরের ছাদের দরকার হতো? হতো না। এজন্য আকাশকে কাভার মনে করা যাবে না। তাহলে এখানে কি হবে? উত্তর করেন। এখানে কি হবে? সবাই উত্তর করেন। এখানে ওভার হবে, ওভার, অ্যাবভ না, ওভার হবে, ওভার। কেন ওভার হবে? কারণ এই ছাতাটা তার মাথাটাকে ঢেকে রেখেছে। যখনই এরকম কাভার বুঝাবে তখন আর কোনো কথা হবে না। কাভার বুঝালে একটাই অপশন, ওভার। কাভার বুঝালে সেটা সংলগ্ন অবস্থায় কাভার হোক আর সংলগ্ন ছাড়াই কাভার হোক, সেটা নড়াচড়া করতে পারুক অথবা না পারুক, কাভার মানে একটাই অপশন, এবং সেটা হলো ওভার। মনে থাকবে, কাভার মানে ওভার। যারা অ্যাবভ দিয়েছেন তারা যে ভুল করেছেন, এবার কি আপনারা বুঝতে পারছেন? একটু কমেন্ট করেন প্লিজ। কাভার মানে কি হবে? ওভার হবে। আচ্ছা, একটু জানাবেন আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন কিনা। এবার আসেন, এই মেয়েটির, এই বালিকাটির মাথার উপর একটা টুপি আছে। তাহলে আমি যদি বলি দ্য ক্যাপ, এই টুপিটা, ইজ ড্যাশ হার হেড, তার মাথার উপরে টুপি আছে। এইখানে আপনারা কি দিবেন এবার বলেন? মাথার উপরে টুপি আছে। নরমালি আমরা জানি সংলগ্ন অবস্থায় উপরে হলে অন হয়, কথা সত্য। আমরা এটাও জানি সংলগ্ন ছাড়া উপরে হলে ওভার বা অ্যাবভ হয়। যে জিনিসটা সংলগ্ন ছাড়া উপরে আছে তার যদি গতি থাকে তাহলে ওভার হবে, গতি না থাকলে অ্যাবভ হবে। তবে ভুলে যাবেন না, দেখা গেল কোনো একটা জিনিস উপরে আছে, কোনো কিছুর উপরে আছে, তবে সেটা ঢেকে রাখছে তাকে, বা কাভার হিসেবে আছে। এরকম ঢেকে রাখা বা কাভার হিসেবে থাকলে সেক্ষেত্রে কিন্তু কোনো শর্ত চলবে না। কাভার মানে একটাই অপশন, সেটি হলো ওভার। কাভার মানে ওভার। সো এখানে হবে ওভার হার হেড, ওভার হার হেড। এবার দেখেন, এই বালিকাটির কাঁধের উপর একটা ঈগল পাখি দাঁড়িয়ে আছে। তাহলে আমি যদি এখানে বলি যে দা ঈগল বা অ্যান ঈগল, হ্যাঁ, অ্যান ঈগল, একটা ঈগল ইজ সিটিং, বসে আছে বা দাঁড়িয়ে আছে, যাই বলেন, সিটিং ড্যাশ হার শোল্ডার, তার
কাঁধের উপর দাঁড়িয়ে আছে। খেয়াল করেন এখানে আপনি কি দিবেন, এই ঈগলটা তার কাঁধের উপর দাঁড়িয়ে আছে এবং ঈগলের পা আর তার কাঁধ সংলগ্ন। এরকম সংলগ্ন অবস্থায় উপরে হলে কি হয়, প্লিজ বলেন। সংলগ্ন অবস্থায় উপরে হলে কি হয়, সংলগ্ন অবস্থায় উপরে হলে কি হয়, সংলগ্ন অবস্থায় উপরে হলে একটাই অপশন, সেটা হয় অন। তার মানে এখন হবে কি বলেন, অন হবে, অন। এবার খেয়াল করেন এই মেয়েটির মাথার উপর দিয়ে একটা বিমান উড়ে যাচ্ছে, তাই না? একটা এরোপ্লেন তার মাথার উপর দিয়ে উড়ে গেল। এখন যদি বলি an aeroplane flew dash her head, এখন কি হবে, এখন ওভার হবে। কেন? কারণ এরোপ্লেনটা তার মাথায় লাগেনি। সংলগ্ন ছাড়া কোনো কিছুর উপরে বুঝালে ওভার বা অ্যাবভ হয়। যেহেতু এরোপ্লেনের গতি আছে তার জন্য কি হবে, ওভার হবে, ওভার হবে, কি হবে, ওভার। এবার দেখেন এটা হলো মুখ আর এটা হলো নাক। আমি যদি বলি মুখের উপরে নাক আছে, মুখের উপরে নাক আছে, এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে মুখের উপরে যে নাক আছে এটা সংলগ্ন অবস্থায় উপরে আছে নাকি সংলগ্ন ছাড়া, প্রায় সবাই বলবে সংলগ্ন অবস্থায়। না, সংলগ্ন মানে কি জানেন? সংলগ্ন মানে হলো একটার উপরে আরেকটা জাতা দিয়া বসা থাকবে। যেমন এটা আমার বাম হাত, এটা আমার ডান হাত, রাইট হ্যান্ড। আমি যদি বলি মাই রাইট হ্যান্ড ইজ ড্যাশ মাই লেফট হ্যান্ড, এটা হবে অন। সো মুখের উপরে নাক আছে, নাকটা সংলগ্ন অবস্থায় উপরে নেই। যদি নাকটা এইখানে না হয়ে ঠিক এই জায়গাটাতে থাকতো তাহলে সংলগ্ন অবস্থায় উপরে আছে বলে আমরা মেনে নিতাম। এখন মানবো না। এখন মুখের উপরে নাক আছে, অবশ্যই নাকটা মুখ থেকে সংলগ্ন ছাড়া। এটা পুরোটার নাম হলো মাউথ, ফেস, মুখমণ্ডল, আর এইটুকুর নাম হলো মাউথ। সো মুখের উপরে নাক সংলগ্ন ছাড়াই উপরে আছে, তাহলে সংলগ্ন ছাড়া উপরে হলে কি হয়, ওভার বা অ্যাবভ হয়। এখন খেয়াল করেন নাকের কি কোনো গতি আছে? নাক আজকে এখানে, কাল এখানে, পরশু এখানে, মেজাজ বেশি খারাপ হলে পকেটে ঢুকায় রাখা কি যাবে? যাবে না। তার মানে নাকের কোনো গতি নেই, তবে মুখ থেকে সংলগ্ন ছাড়া উপরে নাক। তাহলে আপনাকে যদি ইংলিশ করতে বলা হয় যে অনুবাদ করুন মুখের উপরে নাক আছে, আপনি কি লিখবেন? দ্য নোজ ইজ অন দ্য মাউথ, দ্য নোজ ইজ ওভার দ্য মাউথ, দ্য নোজ ইজ অ্যাবভ দ্য মাউথ। দ্রুত কমেন্ট করুন অন, ওভার, অ্যাবভ কোনটা হবে? দ্য নোজ ইজ on the mouth, over the mouth, above the mouth, on the mouth, over the mouth, above the mouth, on the mouth, over the mouth, above the mouth, কোনটা হবে, কোনটা? চৌধুরী সাদিয়া কোশ্চেন করেন। the nose is on the mouth, over the mouth নাকি above the mouth, কোনটা হবে? আরে আতিকুর রহমান বুঝাইতে পারলাম না তো ভাইয়া, ওভার কেমনে হবে, অ্যাবভ হবে। এই যে মুখের উপরে যে নাকটা আছে সংলগ্ন সারা উপরে, সংলগ্ন সারা উপরে হলে দুইটা জিনিস, ওভার বা অ্যাবভ। এখন আপনাকে ভাবতে হবে যে জিনিসটা সংলগ্ন ছাড়া উপরে আছে ওর গতি আছে নাকি নাই। নাকের কি কোনো গতি আছে? নাক কি নড়াচড়া করে, ঘোরাঘুরি করে? করে না। তাহলে এখানে ওভার না, তাহলে হবে অ্যাবভ। সাদিয়া আমাকে প্রশ্ন করছে দ্য ক্রাউন ইজ ড্যাশ মাই হেড, ওভার মাই হেড। অবশ্যই ওভার, কারণ মুকুট তো তোমার মাথাটাকে ঢেকে রাখছে। ঢেকে রাখা মানে কাভার মানে ওভার। এবার সাদিয়া আরেকটা প্রশ্ন করছে যে আমাদের মাথার উপরে ছাদ আছে, তাহলে কি হবে? এটা ওভার। কেন ভাই? যখনই কাভার বুঝাবে সেটা তোমার মাথায় লাগুক, সংলগ্ন হোক আর সংলগ্ন ছাড়া হোক, কাভার মানে ঢাকনা মানেই, ছাউনি মানেই, ঢেকে রাখা মানেই একটাই অপশন, সেটা হলো ওভার। ওভার, কথা ক্লিয়ার? এস এস শুভ, নীলাচলে নীলা, মাহফুজ আহমেদ প্রত্যেক উত্তর দিয়েছে ওভার হবে, ফাইন। তাহলে আমরা এই চিত্র থেকে দেখেন কতগুলো প্রেপোজিশনের ব্যবহার শিখলাম। এখন এগুলোকে আমরা সেন্টেন্স আকারে ব্যবহারে শিখব। সহজ নিয়মে আমরা প্রেপোজিশন শিখব ইনশাআল্লাহ আজকে। তাহলে অন, ওভার, অ্যাবভ এর সাধারণ তিনটা ব্যবহার আমরা বুঝে গেলাম। আচ্ছা, এখানে কি শেষ? একদমই না, এদের আরো অনেক ব্যবহার আছে, আমরা সেগুলো যাব। আমরা আগে প্রাথমিক ব্যবহারগুলো শিখি। এখন যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি, একটা দেখি অন, ওভার, অ্যাবভ এর যে তিনটা ব্যবহার শেখাইলাম তার আলোকে একটা প্রশ্ন। আইস বরফ, ফ্লোটস ভাসে, ড্যাশ ওয়াটার বরফ পানিতে ভাসে। অপশনে দিলাম অন, খেয়াল করেন, অপশনে দিলাম অন, অপশনে দিলাম ওভার, অপশনে দিলাম অ্যাবভ। কোনটা হবে কমেন্ট করেন। আইস ফ্লোটস ড্যাশ ওয়াটার, আইস ফ্লোটস অন ওয়াটার, ওভার ওয়াটার, অ্যাবভ ওয়াটার, কোনটা হবে? বরফ পানিতে ভাসে, বরফ পানিতে ভাসে। নোজ তো মাউথ কাভার করে না। না আতিকুর রহমান, আপনি আপনার প্রথম থেকে আবার ভিডিওটা দেখতে হবে। কাভার মানে তো ওভার, কাভার করে না জন্যই তো অ্যাবভ। যখন কাভার করবে তখন ওভার হবে, কাভার না হলে অ্যাবভ হবে।
ওকে, তাহলে কি দিয়েছে এখানে, কি দিয়েছে? মিজানুর রহমান ওভার দিয়েছে, পূজারিনী দিয়েছে অন। ওভার দিলে ভুল হবে ভাই। যদি বরফ পানিতে ভাসে সংলগ্ন অবস্থায় উপরে হবে, সংলগ্ন অবস্থায় উপরে হলে অন হয়, এখানে ওভার হবে না। ওভারটা কখন হয়? যখন কোনো কিছুকে একদম ঢেকে রাখে। তো এক খণ্ড বরফ যদি আপনি পানিতে দেন, পানির উপরে ভাসবে, ও কি পুরো পানিকে ঢেকে রাখবে? এটা বলছে? বলেনি। সুতরাং এখানে ওভার না, এখানে কি হবে? অন হবে। কি হবে? অন হবে। ওকে, আরেকটা প্রশ্ন দেখি পারেন কিনা, দেখি পারেন কিনা। দ্য আইস, আইস মানে কি? চোখ। আর ড্যাশ দ্য নোজ, আমাদের চোখ দুইটা আছে নাকের উপরে। অপশনে দিলাম অন, ওভার, অ্যাবভ। কোনটা হবে? দ্রুত লিখেন। এই দুইটা হচ্ছে চোখ, এটা হলো নাক। এমন যদি হইতো একটা চোখ নাকের এই জায়গায়, আরেকটা চোখ হলো এই জায়গায়, তখন সংলগ্ন অবস্থায় উপরে হয়ে অন হইতো। চিত্রটা কিন্তু সেরকম না। তার মানে অন হওয়ার কোনো সুযোগ নাই। নাকের উপরে চোখ, হয় ওভার না হলে অ্যাবভ হবে। কোনটা হবে? ভাবেন। সংলগ্ন সারা উপরে, নাকের সাথে চোখের কোনো সংলগ্ন নাই, সংলগ্ন সারা উপরে হলে ওভার বা অ্যাবভ হয়। গতি থাকলে ওভার, না থাকলে অ্যাবভ হবে। গতি বলতে কি? যেমন চোখ দুটো আজকে এখানে আছে, কালকে কি এখানে বা পরশু এখানে, এখানে নেওয়া যাবে? যাবে না। চোখের কোনো গতি নেই। চোখ ভেতরে ঘোরে এটা বিষয় না, পুরো চোখের কোনো গতি নেই। সেদিক থেকে এখানে ওভার হবে না। কি হবে বলেন? অ্যাবভ হবে। কি হবে? অ্যাবভ হবে। রাইট, অ্যাবভ হবে। ওকে, এই তো আপনারা অন, ওভার আর অ্যাবভ এর ব্যবহার বুঝে গেছেন। এবার আসি আমরা ইনটু, থ্রু এবং অ্যাক্রস এর ব্যবহার। এটা চিত্রের দিকে খেয়াল করেন। ধরেন এটা একটা বক্স, এই যে বাইরে থেকে এর ভেতরে ঢুকলো, এরকম বাইরে থেকে কোনো কিছুর ভেতরে ঢুকলে সেটা হবে ইনটু। আর এমন যদি হয় যে এটা একটা বক্স, খেয়াল করেন, একটা জিনিস এর ভেতর দিয়ে ঢুকলো, একদম ভেতর দিয়ে বাইরে বের হয়ে আসলো, তখন হবে থ্রু। তাহলে জাস্ট কোনো কিছুর ভেতরে ঢুকলে হবে ইনটু, আর ভেতর দিয়ে অতিক্রম করলে সেটা হবে থ্রু। আর অ্যাক্রসের ব্যাপারটা কিরকম? ধরেন এটা রাস্তার জেব্রা ক্রসিং বা রাস্তা, আপনি এটা ক্রস করে এপারে চলে আসলেন, এটা হলো অ্যাক্রস। এর মানে কি? এর মানে হলো সংলগ্ন অবস্থায় উপরে হলে যেমন অন হয়, একই রকম ভাবে সংলগ্ন অবস্থায় কোনো কিছুর উপর দিয়ে ক্রস করলে তার নাম অ্যাক্রস হয়। বুঝেন নাই তাই তো? ধরেন এটা রাস্তা, আপনি রাস্তার ওই পাশে আছেন, আমি আপনার ডাক দিলাম, আপনি রাস্তাটা পার হয়ে আমার কাছে আসলেন। আপনি কি রাস্তা লাফ দিয়ে পার হবেন? না, রাস্তা পায়ে হেঁটেই পার হবেন, আর গাড়িতেই পার হন, রাস্তা আর আপনার পা তো সংলগ্নই হবে। এরকম সংলগ্ন অবস্থায় কোনো কিছুকে ক্রস করলে, অতিক্রম করলে, তখন অ্যাক্রস ব্যবহার হয়। তাহলে আমি যদি বলি যে সে রাস্তা পার হয়ে আমার কাছে আসলো, আমার বলতে হবে হি কেম টু মি অ্যাক্রস দ্য রোড। কথা ক্লিয়ার? ধরেন আমার হাতে একটা পিঁপড়া উঠছে, পিঁপড়া। এখন এই পিঁপড়াটা হাত বেয়ে মাথায় আসলো, আমি এটা ইংলিশে অনুবাদ করব যে একটা পিঁপড়া আমার হাত বেয়ে মাথায় আসলো। আমাকে কি লিখতে হবে? আমাকে বলতে হবে অ্যান অ্যান্ট, একটা পিঁপড়ে, কেম টু মাই হেড অ্যাক্রস মাই হ্যান্ড, অ্যাক্রস দ্য হ্যান্ড। কেন? কারণ হাতকে অতিক্রম করে আসছে। তাহলে এরকম সংলগ্ন অবস্থায় জাস্ট উপরে বুঝালে অন হয়, অবস্থান করলে অন। বাট যখন সংলগ্ন অবস্থায় কোনো কিছুর উপর দিয়ে ক্রস করবে তখন হবে অ্যাক্রস। সাবধান, সংলগ্ন ছাড়া কোনো কিছুর উপর দিয়ে গেলে কিন্তু ওভার হয়। ওটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যেমন মাথার উপর দিয়ে পাখি উড়ে গেল, ওটা তো সংলগ্ন ছাড়া। সংলগ্ন ছাড়া উপর দিয়ে যাওয়া বুঝালে ওভার হবে, বাট সংলগ্ন অবস্থায় কোনো কিছুকে ক্রস করলে অ্যাক্রস হবে। তাহলে বাইরে থেকে কোনো কিছুর ভেতরে ঢুকলে ইনটু, আর ভেতর দিয়ে অতিক্রম করলে থ্রু, আর সংলগ্ন অবস্থায় ক্রস করলে অ্যাক্রস। চিত্র দিয়ে বুঝাই দিই, খেয়াল করেন। ধরেন এটা কলম, এটা একটা গর্ত, হোল। আমি যদি বলি আমি এই কলমটা এই গর্তের মধ্যে রাখলাম, তার মানে আই পুট ইট ইনটু দ্য হোল। কেন? কারণ কোনো কিছুর ভেতরে ঢুকালে ইনটু হবে। এখন যদি এটার ভেতর দিয়ে, ধরেন একটা টানেল, এই টানেলের ভেতর দিয়ে আমি এটাকে বের করে আনলাম, এরকম কোনো কিছুর ভেতর দিয়ে যদি অতিক্রম করে তখন হবে থ্রু। আমার এবার বুঝে গেছেন, জাস্ট ভেতরে ঢুকলে ইনটু, আর যখন ভেতর দিয়ে স্থির না বরং ভেতর দিয়ে গতি থাকবে, ভেতর দিয়ে অতিক্রম করবে, তখন হবে থ্রু।
আর যখন উপর দিয়ে অতিক্রম করবে, ক্রস করবে, তখন হবে অ্যাক্রস। এই হলো ইনটু, থ্রু এবং অ্যাক্রসের সাধারণ ব্যবহার। ইনটু, থ্রু এবং অ্যাক্রসের সাধারণ ব্যবহার। আমার মনে হয় আপনারা ইনটু, থ্রু এবং অ্যাক্রসের ব্যবহার দুইটা আশা করি ভালোভাবে বুঝে গেছেন। এটাকে আরো সুন্দর করে বোঝার জন্য আমরা এবার কিছু এক্সাম্পল দেখে আসি। খেয়াল করেন, আপনারা ছবি দেখে অনুমান করে নেন এটা হলো লন্ডন শহর। কোন শহর? লন্ডন শহর। তাহলে এই লন্ডন শহরের মধ্য দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে, তার নাম কি? টেমস নদী। তাহলে এই নদীটা কিন্তু শহরের মাথার উপর দিয়ে যায় নাই, শহরের নিচ দিয়েও যায় নাই, বরং দুই দিকে শহর, শহরের ভেতর দিয়ে নদীটা চলে গেছে। এরকম কোনো কিছুর ভেতর দিয়ে, মধ্য দিয়ে গেলে হবে থ্রু। এদেরকে দেখেন, এরা দুইজন যেন জঙ্গলের ভেতর দিয়ে অতিক্রম করতেছে। এরকম কোনো কিছুর ভেতর দিয়ে অতিক্রম করলে সেটা হবে থ্রু। দেখেন চিত্র দিয়ে কত সুন্দর করে বোঝানো সম্ভব। এবং আপনাদের জন্য সুখবর হলো যে এবার আমরা একটা নতুন কোর্স শুরু করতে যাচ্ছি, শুধু ইংলিশ গ্রামারের কোর্স। এখানে 100টি টপিকের উপর ক্লাস হবে, 100 লিসনের উপর ক্লাস হবে। আগেই বলি, এটা সচরাচর যেসব কোর্স পান অনলাইনে সেগুলোর মতো না। এখানে 100 লিসন থাকবে, মানে ইংলিশ গ্রামারে আপনি কোন টপিকের নাম বলবেন, সব টপিক এই কোর্সের মধ্যে আছে। এটা ডাইরেক্ট কোনো বিসিএস কে টার্গেট করে না, ডাইরেক্ট ব্যাংকের পরীক্ষাকে টার্গেট করে না, বরং এটা যেখানে ইংলিশ গ্রামার দরকার আছে সেখানেই কাজে লাগবে। সেটা হোক বিসিএস কিংবা ব্যাংক কিংবা প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষা, শিক্ষক নিবন্ধন কিংবা ক্লাস 6, 7, 8, 9, 10 বা এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের কোনো পরীক্ষা হোক, অর্থাৎ যেখানে ইংলিশ গ্রামার আছে সেখানেই এটা পুরোপুরি কাজে লাগবে। এরকম একটা কোর্স আমরা লঞ্চ করতে যাচ্ছি। আপনারা চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যুক্ত হয়ে ভর্তি হতে পারেন। যাই হোক, যেটা বলছিলাম, কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়া বুঝালে থ্রু হবে। এবার এই বাবুটাকে দেখেন, ও কি সুন্দর রাস্তাটাকে ক্রস করে স্কুলের দিকে যাচ্ছে। এরকম কোনো কিছুকে ক্রস করা বুঝালে হবে অ্যাক্রস। আর এই বিউটিফুল লেডিকে দেখেন, লুক অ্যাট হার, মনে হচ্ছে সে বাইরে থেকে কোনো কক্ষের ভেতরে ঢুকলো। এরকম ভেতরে ঢোকা বুঝালে হবে ইনটু। আপনি বুঝবেন না কেন? তাহলে বাইরে থেকে কোনো কিছুর ভেতরে ঢুকলে ইনটু, সংলগ্ন অবস্থায় কোনো কিছুকে ক্রস করলে অ্যাক্রস, আর কোনো কিছুর ভেতর দিয়ে বা মধ্য দিয়ে অতিক্রম করলে হবে থ্রু। তার মানে আমি যদি এই চিত্রের জন্য প্রেপোজিশন বলি তাহলে কি হবে? এখানে থ্রু হবে। এই চিত্রের জন্য প্রেপোজিশন কি হবে? থ্রু হবে। এই চিত্রের জন্য প্রেপোজিশন কি হবে? অ্যাক্রস হবে। আর এই চিত্রের জন্য প্রেপোজিশন কি হবে? ইনটু হবে। এবার আপনাদের পালা। এটাকে আমি 1 নাম্বার প্রশ্ন দিলাম, আপনারা উত্তর করেন। দ্য থেমস ফ্লোস ড্যাশ লন্ডন সিটি। লন্ডন শহরের মধ্য দিয়ে টেমস নদী প্রবাহিত হয়েছে। ঝটপট 10 সেকেন্ডের বেশি সময় দিব না। এখানে প্রেপোজিশন কোনটা হবে বলেন? লন্ডন শহরের মধ্য দিয়ে টেমস নদী প্রবাহিত হয়েছে। লন্ডন শহরের মধ্য দিয়ে টেমস নদী প্রবাহিত হয়েছে। দ্য থেমস ফ্লোস ড্যাশ লন্ডন সিটি। আমি কিন্তু 10 সেকেন্ড করে সময় দিব, বেশি দিব না। আমাদের সাথে যুক্ত হচ্ছেন তানিয়া আক্তার, লিখেছে দারুণ ক্লাস, এত সুন্দর অ্যাপ্রিসিয়েশনের জন্য অনেক ধন্যবাদ। তামান্না সুলতানা বিথি উত্তর করেছে, প্রত্যেকে উত্তর করেন। দ্য থেমস ফ্লোস ড্যাশ লন্ডন সিটি। টেমস নদী লন্ডন শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। সবার আগে উত্তর করেছে উজ্জ্বল কুমার বৈদ্য, লিখেছে থ্রু থ্রু থ্রু। রাইট, তাহলে এখানে উত্তর হবে থ্রু। এবার খেয়াল করেন, টু ফ্রেন্ডস আর পাসিং। দুই বন্ধু যাচ্ছে ড্যাশ আ জঙ্গল, একটা জঙ্গলের ভেতর দিয়ে। দুই বন্ধু জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে, তাহলে এখানে কি হবে বলেন? এখানে কি হবে? কি হবে এখানে? এখানে হবে থ্রু থ্রু আ জঙ্গল। দুই বন্ধু জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছে। রাইট, এখানেও থ্রু হবে। সবাই উত্তর করেন দ্রুত। বেলাল হোসেন আমাদের উত্তর করেছে, রাসেল মাহমুদ উত্তর করেছে, আর এমডি মারুফ আছে, প্রত্যেকে, আতিকুর রহমান, গুড। এবার মৌসুমী তো প্রায় সবগুলোর উত্তর দিয়েছে। মৌসুমী সম্ভবত খুলনা থেকে আমাদেরকে দেখে। এবার আসেন তারপরেরটার উত্তর কি হবে বলেন? দ্য বয় ইজ গোয়িং টু স্কুল। বালকটি স্কুলে যাচ্ছে ড্যাশ দ্য রোড, রাস্তা পার হয়ে যাচ্ছে। এইবার কি দিবেন একটু বলে যান ভাইজান। দ্য বয় ইজ গোয়িং টু স্কুল, বালকটি স্কুলে যাচ্ছে ড্যাশ আ জঙ্গল ড্যাশ দ্য রোড, রাস্তাটা ক্রস করে যাচ্ছে। ভালোই। তাহলে এবার আপনি কি দিবেন বলেন? কি দিবেন এবার? রাইট, এবার 3 নাম্বার মিজানুর রহমান লিখেছে আক্রোশ। আমাদের সাথে যুক্ত হচ্ছে ওয়ালাইকুম আসসালাম আলফাস মাহমুদ, স্বপ্নিল। তাহলে এখানে আপনি কি দিবেন? আক্রোশ দিবেন। রাইট,
অ্যাক্রস দিবেন। এবার she went dash the room, সে কক্ষের ভেতরে ঢুকলো। তানিয়া আক্তার থ্যাংক ইউ, আরফান তারেক থ্যাংক ইউ সো মাচ, বদরুন নাহার। এবার 4 নাম্বারটা কি বলেন? she went dash the room, সে কক্ষের ভেতরে ঢুকলো, কি হবে বলেন? she went dash the room, কি হবে? into the room, কি হবে? into the room, into the room, into the room। বাহ, কি বুঝতে কষ্ট হয়েছে? একদমই কষ্ট হয়নি। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই ইমেজের কারণে আপনার বুঝতে সুবিধা হয়েছে। ভাবছেন এই কন্টেন্টগুলো করতে সময় লাগে কেমন? অনেক সময় লাগে। আমাদের এএনজি লার্নিং কোনো কোর্স যদি অফার করে, সেই কোর্সে ভর্তি হলে আপনার কখনো লস হবে না, শুধু লাভ আর লাভ। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা 2টা কোর্স শুরু করতে যাচ্ছি। একটা হলো শুধু ইংলিশ গ্রামারের, মানে সারা জীবনের জন্য ইংলিশ গ্রামার নিয়ে যেন কোনো সমস্যা না থাকে, মানে গ্রামার নিয়ে কোনো কথা হবে না। শুরু করব কই থেকে জানেন? একদম পারসন থেকে শুরু করব। পারসন, নাম্বার, জেন্ডার, সাবজেক্ট, অবজেক্ট, প্রেডিকেট, মানে একদম ক্লাস 2 এর বাচ্চাদেরকে যা শেখায় সেখান থেকে শুরু করব। আর শেষ করব কোথায় জানেন? সেখানে গিয়ে শেষ করব যা বিসিএস ব্যাংকের পরীক্ষাগুলোতে আপনার প্রয়োজন হয়, সেখানে গিয়ে শেষ করব। মানে 0 to অ্যাডভান্স ইংলিশ গ্রামার 100 টপিক থাকবে এই কোর্সের মধ্যে। আপনারা যারা চাচ্ছেন সারা জীবন গ্রামার শিখছি তবু গ্রামারে দক্ষ হতে পারতেছি না, তারা ওই 2-4 টাকার কোর্স না কিনে মানসম্মত একটা কোর্সের পেছনে ন্যূনতম একটা বিনিয়োগ করেন, কাজে লাগবে। যারা টিউশন করে পড়াশোনা করে নিজের খরচ নিজে চালান, আমি জানি তারা এই ঈদকে কেন্দ্র করে অনেককে খুশি করার জন্য কাপড় চোপড় কেনা থেকে শুরু করে সবকিছুই করবেন। ভীষণ কষ্ট হয়, এই জীবন আমি পার করে আসছি আমি জানি, কিন্তু দিন শেষে ভাই সত্যি কথাটা কি জানেন? সত্যি কথা, আপনি ক্যারিয়ারে সফল না হলে, আপনি ছাত্র জীবনে যাদেরকে খুশি করার চেষ্টা করছেন তারাই আপনাকে পাত্তা দিবে না। সুতরাং বলবো, আগে নিজের পেছনে বিনিয়োগ করেন, নিজের স্কিল বৃদ্ধি করেন, নিজের ক্যারিয়ারের রাস্তাটাকে আগে সমৃদ্ধ করেন, তারপর অন্য সবার চিন্তা করেন, তাহলে দিন শেষে আপনি বিজয়ী হবেন ইনশাআল্লাহ। সো আমাদের রমজানে আমরা 50% ডিসকাউন্টের সুযোগ দিচ্ছি 0 to অ্যাডভান্স ইংলিশ গ্রামার কোর্স। যারা যুক্ত হতে চান তারা ঝটপট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যুক্ত হয়ে যাবেন। ওকে, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর সবাই উত্তর করেছেন, অনেক ধন্যবাদ। এবার আমরা পরের স্ক্রিনে চলে যাই। ইনটু, থ্রু আর অ্যাক্রসের ব্যবহার আমরা বুঝে গেলাম। আমরা এবার শিখব বাই, বিসাইড আর নিয়ার এর ব্যবহার। শোনেন, বাই, বিসাইড আর নিয়ার এর ব্যবহার আমরা শিখব। কথা আছে এখানে, বাই এর অনেক ব্যবহার, বাই মানে একটু দ্বারাও বুঝায়, কিন্তু এই 3টার মধ্যে একটা দারুণ সম্পর্ক আছে। সেটা কি জানেন? বাই, বিসাইড, নিয়ার 3টা মানে হলো কাছে বা নিকটে। থ্যাংক ইউ সো মাচ আলফাজ। 3টার মধ্যে সম্পর্কটা কি বলছিলাম আপনাদেরকে আবারও বলবো, আজকে লাইভটা একটু প্লিজ শেয়ার করে দিবেন সবাই। হ্যাঁ, বাই, বিসাইড এবং নিয়ার এই 3টার মধ্যে একটা পার্থক্য, মানে কমন বিষয় হলো 3টা মানেই হচ্ছে পাশে, কাছে বা নিকটে। মানে এদের আলাদা আলাদা তো ব্যবহার আছেই, এদের কমন ব্যবহারটা হলো বাই মানেও পাশে, কাছে, নিকটে, বিসাইড মানেও পাশে, কাছে, নিকটে, নিয়ার মানেও পাশে, কাছে বা নিকটে। বাট পার্থক্যটা কি? পার্থক্যটা আমি চমৎকার ভাবে আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাতে চাই। যেমন তামান্না সুলতান বিথি ঠিক বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরেন আপনাদের মধ্যে যুক্ত আছে কে? জহিরুল ইসলাম। জহিরুলকে দিয়ে একটা এক্সাম্পল দেই, একটা গল্প, মনোযোগ দিয়ে শোনেন। জহিরুলের সাথে অনেকদিন ধরে অনলাইনে একজনের কথোপকথন হয়, একজনের সাথে অনলাইনে কথোপকথন হয়, বাট কখনো দেখা হয় না। এবার জহির ভাই বলে ফেললো, দেখা না দিলে বন্ধু কথা কও না, মানে দেখা করতে হবে। ওকে ফাইন, এদের প্রথম দেখা, জহির আর তার প্রথম দেখা। তো এই প্রথম দেখায় এরা কোন একটা পার্কে বা কোথাও বসছে দেখা করার জন্য, ভালো কথা। তো একটা বেঞ্চের উপর বসলো, খেয়াল করেন একদম প্রথম দেখা। প্রথম দেখায় জহির এখানে বসলো আর জহিরের প্রিয়তমা মানে সে দেখা গেল যে এইখানে বসলো। প্রথম দেখায় কিন্তু দূরত্বটা মনে হয় এমনই হওয়ার কথা, কি বলেন? এই যে এরা যতটুকু কাছে আছে এটাকে আমরা বলবো নিয়ার। কি বলবো? নিয়ার। জহির স্যাট নিয়ার হার, দূরত্বটা বুঝাচ্ছি। এবার ধরেন দ্বিতীয় দেখায় এদের মধ্যে একটু গভীরতা কিন্তু বেড়ে যাবে, স্বাভাবিকভাবেই বাড়বে। জহির এইখানে চলে আসবে আর সে এইখানে চলে আসবে, ঠিক আছে? এইটাকে আমরা বলতে পারি বিসাইড।
যে বিসাইড দ্বারা বুঝায় নেক্সট টু, মানে কি পাশে, এটা হলো বিসাইড। এবার তৃতীয় দেখায়, দেখা গেল জহির এখানে আসলো, আবার সেও এখানে আসলো, কোনটা জহির আর কোনটা সে আমরা খুঁজে বের করতে পারতেছি না, কারণ দুইয়ে মিলে এক হয়ে গেছে। এরা দুইজন এত পাশাপাশি বসেছে যে দুইজনকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই, যেন দুটি দেহ আর একটি মন মিলে হয়ে গেছে কি যেন কি যেন। এটাকে আমরা বলবো বাই। কথা কি ক্লিয়ার? কোনো ভেজাল আছে? তার মানে বাই হচ্ছে সংলগ্ন অবস্থায় পাশে, আর বিসাইড হলো, বিসাইড বা নেক্সট টু হচ্ছে পাশে বাট সংলগ্ন হবে না, আর নিয়ার হচ্ছে নিকটে। এই হচ্ছে বাই, বিসাইড এবং নিয়ারের মধ্যে পার্থক্য। এই হলো বাই, বিসাইড এবং নিয়ারের মধ্যে পার্থক্য। থ্যাংক ইউ লিসান। ঠিক আছে চৌধুরী সাদিয়া, গল্পটা কেমন? থ্যাংক ইউ মারুফ ভাই। স্যার দিন দিন সুন্দর হইতাছেন, কাহিনী কি স্যার? কাহিনী কি না? কাহিনী হচ্ছে আমি প্রতিনিয়ত বউয়ের কাছ থেকে টিপস নেই। হ্যাঁ, বউ আমার টিপস দেয় যে কি কিভাবে সুন্দর হওয়া যায়, তার কাছ থেকে দেখে দেখে আর কি শিখি আর কি। আচ্ছা, তাহলে বাই, বিসাইড, নিয়ারের মধ্যে পার্থক্য হলো এটাই যে সংলগ্ন অবস্থায় পাশে হলে বাই, পাশে বাট টাচ হবে না, এটা হলো বিসাইড, আর নিকটে বুঝালে কি হবে? নিয়ার। ওকে ফাইন। এবার আমরা বাই, বিসাইড, নিয়ারের কিছু বাস্তব এক্সাম্পল দেখে আসি। দেখছেন কিছু ছবি দেখতেছেন, এই ছবি দেখে আপনাদেরকে এবার বলতে হবে। আমি যদি বলি, দেখেন মনে হচ্ছে যেন শীতকাল সদ্য বিদায় হলো, শীতকাল, সেই শীতকাল। এই ভদ্র মহিলা, এই মেয়েটি সে আগুনের পাশে বসে নিজেকে উষ্ণ করতেছে। তাহলে আমি যদি একটা বাক্য লিখি যে শি স্যাট ড্যাশ দ্য ফায়ার, সে আগুনের পাশে বসলো, টু ওয়ার্ম হারসেলফ, নিজেকে উষ্ণ করার জন্য সে আগুনের পাশে বসলো। ধরেন এখানে আমি অপশন দিলাম আপনার জন্য দুইটা, একটা দিলাম বাই, আর একটা দিলাম বিসাইড, আর একটা দিলাম কি নিয়ার। এই তিনটা অপশন দিলাম, আপনি কোনটা নেবেন বলেন? শি স্যাট ড্যাশ দ্য ফায়ার টু ওয়ার্ম হারসেলফ, সে নিজেকে উষ্ণ করার জন্য আগুনের পাশে বসলো। মাথায় রাখেন আগুন কিন্তু বিপজ্জনক, সুতরাং আগুনের এত কাছে বসা যাবে না, যত কাছে বসলে নিজে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তামান্না সুলতানা বিথি লিখছে, স্যার আপনার একটা ট্রান্সলেশনের ক্লাস করছিলাম, আপনার মতো এত ভালো ট্রান্সলেশন আর কেউ বোঝাতে পারবে না। তামান্না সুলতানা বিথি, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। তবে আমার থেকে আরো অনেকে আছেন যারা আরো অনেক ভালো বোঝাতে পারে, হয়তো কোনো কারণে তাদের ক্লাস আপনার চোখে পড়েনি, তবে আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করি। এত সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ওকে রাইট, সবাই দিয়েছে নিয়ার, রাইট। আগুন যেহেতু বিপজ্জনক, সুতরাং এখানে নিয়ার দেয়াই উত্তম। তবে ঠান্ডা যদি একটু বেশি লাগে তাহলে বিসাইড দিলে সমস্যা নেই, কিন্তু কোনোভাবে বাই দেয়া যাবে না। বাই দিলে তো সুইসাইড হয়ে যাবে ভাই, কারণ বাই মানে কি, সে আগুনের এখানে চলে আসবে, সে তো নাই হয়ে যাবে, সুতরাং বাই হওয়া যাবে না, রাইট। এবার দেখেন এই ভদ্রলোক, তার পাশে এই মেয়েটি সম্ভবত তার মেয়ে। এখন যদি বলি যে মেয়েটি তার বাবার পাশে দাঁড়িয়ে আছে, তাহলে দ্য গার্ল ইজ স্ট্যান্ডিং ড্যাশ হার ফাদার, তাহলে এখানে আপনি কি দিবেন বলেন? এবার কি দিবেন? বাই, নিয়ার, বিসাইড, এর মধ্যে আপনি কোনটা দিবেন বলেন? বাই, নিয়ার, বিসাইড, এর মধ্যে আপনি কোনটা দিবেন? বাই, নিয়ার, বিসাইড, এর মধ্যে কোনটা দিবেন বলেন? কোনটা দিবেন দ্রুত? তাহলে মেয়েটি তার বাবার পাশে দাঁড়িয়ে আছে, এখানে কি দিবেন? বাই, নিয়ার, বিসাইড, কোনটা দিবেন? আমি যদি, আপনারা হয়তো জানেন যে আমরা ক্লাসগুলো নিচ্ছি খুব আমরা স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছি, আপনাদের সাপোর্ট পেলে ক্লাস চলতে থাকবে। এবং আমি চাই আমার প্রতিটা ক্লাস আপনারা যখন ফেসবুকে লাইভে নিব সেটা একটু শেয়ার করে দিবেন অন্যদের মাঝে, অন্যরা দেখবে, শিখবে। রমজান মাসে যত ভালো কাজ করবেন সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কিন্তু তার আপনাকে একটা উপযুক্ত উপহার দিবেই। যে কোনো ভালো কাজে অংশগ্রহণ করবেন, ভালো কাজগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিবেন, আর মন্দ কাজগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া যাবে না, সেগুলোকে গোপন রাখতে হবে, মানুষজন ইন্সপায়ার্ড না হয়। আচ্ছা, তাহলে এখানে আপনারা সবাই উত্তর লিখেছেন বাই, চমৎকার। তাহলে এখানে বাই হবে কারণ কাছাকাছি আছে। ওকে, তাহলে আমরা আরেকবার বুঝে নিই ভাইয়া। এই যে আমার দুই আঙ্গুলের দিকে খেয়াল করেন, এরা এখন যে অবস্থায় আছে এটা হলো নিয়ার, একটা আরেকটা নিকটে, আর এখন এটা বিসাইড, আর এখন এটা হচ্ছে বাই। তাহলে বাই হচ্ছে সংলগ্ন অবস্থায় পাশে। তাই আমি ব্যাখ্যা করেছি, আমি যে পিডিএফ শিটটা দিব সেই পিডিএফ শিটের মধ্যে সব নিয়ম থাকবে। যারা আমার প্রাইভেট ব্যাচ স্টুডেন্ট আছেন তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, তারা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পিডিএফ শিটটা পেয়ে যাবেন। এখন শুধু ক্লাসটা এনজয় করেন, কিচ্ছু লিখতে হবে না।
তাহলে বাই, বিসাইড এবং নিয়ার। এবার দেখেন আমি আপনাদেরকে তিনটা অপশন দিচ্ছি। দ্য বেবি ওয়াজ সিটিং ড্যাশ ইটস মাদার। তাহলে বেবি সিটিং ড্যাশ ইটস মাদার, বেবি তার মায়ের পাশে বসে আছে। এখন আপনি অনুমান করেন বাচ্চারা যখন মায়ের পাশে বসে তখন কতটুকু পাশে বসে? মা থেকে কি গায়ের কাছে বসে, দূরে থাকে, নিকটে থাকে? কোনটা হবে বলেন, কোনটা হবে? বাই, বিসাইড, নিয়ার, এর মধ্যে কোনটা হবে? কোনটা হবে? বাই, বিসাইড, নিয়ার, এর মধ্যে কোনটা হবে? দ্রুত একটু জানিয়ে দিবেন। বাই, বিসাইড, নিয়ার, এর মধ্যে কোনটা হবে? কোনটা হবে? বাই হবে, কারণ একদম গায়ের সাথে গা লাগিয়ে পাশে বসে। এই জন্য গায়ের সাথে গা লাগিয়ে যখন পাশে বসা বুঝাবে সেই ক্ষেত্রে কিন্তু আমার ব্যবহার করতে হবে কি বলেন? সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে বাই। সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে বাই। সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে কি? বাই। আচ্ছা, এই আমি এটা নিয়ে আসতে পারতেছি না কেন? এটা আসতেছে না কেন? ওকে, বাই। এবার আসেন শি ওয়াজ সিটিং ড্যাশ দ্য ফায়ার, এখানে হবে কি? নিয়ার। আর আমি বসলাম আমার বোজম ফ্রেন্ড, আমার ঘনিষ্ঠ বন্ধুর পাশে। ভাই, আপনি যখন আপনার ঘনিষ্ঠ বন্ধুর পাশে বসবেন তখন কি দূরত্ব রাখবেন? একদমই না। তখন আপনি কি দিবেন বলেন? তখন আপনি দিবেন বাই। তখন দিবেন বাই। ওকে, আমার মনে হয় আপনারা বাই, বিসাইড, নিয়ারের ব্যবহারটা বুঝে গেছেন। এবার আসেন বিসাইডস। বিসাইডস মানে কিন্তু পাশে না। বিসাইডস মানে হচ্ছে পাশাপাশি, মানে অতিরিক্ত কিছু, এক্সট্রা কিছু বুঝাতে আমরা বিসাইডস ব্যবহার করি। অতিরিক্ত কিছু বুঝাতে আমরা বিসাইডস ব্যবহার করি। যেমন হি কন্টিনিউস হিজ স্টাডি বিসাইডস আ পার্ট টাইম জব, সে একটা খণ্ডকালীন কাজের পাশাপাশি তার পড়াশোনা চালিয়ে যায়। এরকম একটার পাশাপাশি আরেকটা কিছু বুঝালে সেক্ষেত্রে ব্যবহার হবে কি? বিসাইডস। তার মানে বিসাইড আর বিসাইডস কিন্তু এক জিনিস না, মনে রাখবেন। আরেকটা কথা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি, একটু বলে নেই। আমার কিন্তু নতুন একটা ফেসবুক পেজ খুলেছি, সেটার নাম হচ্ছে ক্যারিয়ার গুরু। আপনাদেরকে দেখাই, ফেসবুকে গেলে আপনি দেখতে পারবেন, এটা স্ক্রিনে আছে, ক্যারিয়ার গুরু। ক্যারিয়ার গুরু বাংলায় লেখা আছে। এটা সার্চ দিয়ে আপনারা এই পেজটাতে লাইক দিবেন, ফলো করবেন। কারণ হচ্ছে আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন যে এখানে এক ভদ্রলোককে আপনি দেখতে পাবেন, যার ছবি আমি দেখাবো। ওনার নাম হচ্ছে দেব সরকার। সে ম্যাথ ক্লাস নিবে, আমি ইংলিশ ক্লাস নিব। পর্যায়ক্রমে বাংলা, সাধারণ জ্ঞান, আইসিটি সব যুক্ত হবে। আমাদের টার্গেট হচ্ছে যারা এবার 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থী তাদেরকে আমরা এই রমজান মাস জুড়ে একটা ফ্রি সার্ভিস দিব। ঠিক আছে? কোথায় দিব? এই ক্যারিয়ার গুরু ফেসবুক পেজটিতে। পেজটি নতুন হওয়ায় এখান থেকে আমি সরাসরি লাইভে আসতে পারতেছি না, যার কারণে ইএনজি লার্নিং এর পেজ থেকে লাইভটা নেয়া। আর 3 থেকে 4 দিনের মধ্যে আমরা এখানে লাইভে যাব। আপনারা এই পেজটা লাইক দিয়ে রাখবেন সবাই বেশি বেশি করে। আর হচ্ছে আমরা 47তম বিসিএস প্রিলিকে কেন্দ্র করে কিন্তু একটা মডেল টেস্টের আয়োজন করতে যাচ্ছি। এই মডেল টেস্টে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা আমার এই লাইভ যে চলছে এখনই কমেন্ট বক্সে আপনারা ইন্টারেস্টেড লিখুন, আপনাদেরকে একটা গ্রুপে শীঘ্রই যোগ করা হবে। ঠিক আছে? ক্যারিয়ার গুরু ফেসবুক পেজে আপনারা নিয়মিত লাইভগুলো দেখতে পারবেন। ম্যাথ এবং ইংলিশ ক্লাস দুটোই হবে এখানে। যেমন আগামীকাল ম্যাথ ক্লাস আছে, কখন? রাত 10টায়। অর্থাৎ একদিন ইংলিশ, একদিন ম্যাথ, একদিন ইংলিশ, একদিন ম্যাথ, এভাবে চলবে। আজ ইংলিশ হলো, আগামীকাল কি হবে? ম্যাথ ক্লাস হবে। আর যারা 37তম বিসিএস প্রিলি ফ্রি মডেল টেস্টে অংশগ্রহণ করতে চান, আমাদের কিন্তু আগামীকাল থেকে মডেল টেস্টের যাত্রা শুরু হবে। আগামীকাল আমরা রুটিনটা দিয়ে দিব, এরপর থেকে রুটিন অনুযায়ী মডেল টেস্ট চলতে থাকবে। ক্যারিয়ার গুরু ফেসবুক পেজে আপনারা লাইক দিয়ে রাখবেন। ওকে? আর আমার সাথে সাথে আমি একটু রুটিনটা দেখাই দিচ্ছি। আমি এখানে রুটিনটা দেখাই দিচ্ছি। এখানে রবি, মঙ্গল, বৃহস্পতি এই 3 দিন ক্লাস নিব ইংরেজি, আর শনি, সোম, বুধ এই 3 দিন ক্লাস হবে গণিত। রাত 10টায় ক্লাস হবে। ওকে? এই ক্লাসগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে, আপনারা দেখতে পারবেন। তো আমরা যে আলোচনায় আসছিলাম সেখানে চলে যাই। আমরা এবার প্রেপোজিশনের ব্যবহারে যাব। এখানে প্রেপোজিশনের ব্যবহার আমরা এতক্ষণ ধরে অন, ওভার, অ্যাবভ এর সাধারণ ব্যবহার শিখেছিলাম। এখন আমরা অসাধারণ ব্যবহারে যাব। মানে কি? এর মানে হচ্ছে আমরা অনের বিস্তারিত ব্যবহার জানবো। শুধু উপরে বুঝালে যে অন হয় তা কিন্তু না ভাই, অনের আরো অনেক ব্যবহার আছে। সেই ব্যবহারগুলো আমরা এবার পর্যায়ক্রমে জানবো। শুরু হলো অনের ব্যবহার। কিসের ব্যবহার? অনের ব্যবহার। তাহলে
সহজ নিয়মে প্রেপোজিশন শিখুন। এই চ্যাপ্টারে আমরা প্রথমে শুরু করব অন এর ব্যবহার, মানে কোন কোন ক্ষেত্রে অন ব্যবহার হয় সেটা আমরা পর্যায়ক্রমে জানবো। চলুন আমরা দেখে আসি। একটা হচ্ছে সংলগ্ন অবস্থায় উপরে হলে অন হয়। কি বুঝালে? সংলগ্ন অবস্থায় কোনো কিছুর উপরে বুঝালে অন হয়। এটা আমরা নরমালি জানি যে সংলগ্ন অবস্থায় উপরে বুঝালে অন হয়। যেমন ধরেন এই যে টেবিলের উপরে একটা বই আছে, তাহলে আপনি কি বলবেন? দ্য বুক ইজ অন দ্য টেবল। দ্য বুক ইজ অন দ্য টেবল। আবার দেখেন এই বাচ্চাটা একটা কাঠের গুঁড়ির উপর দাঁড়িয়ে আছে, তাহলে আমি কি বলবো? দ্য বেবি ইজ স্ট্যান্ডিং, দ্য বেবি ইজ স্ট্যান্ডিং অন আ লগ। একটা কাঠের গুঁড়ির উপর দাঁড়িয়ে আছে। তাহলে এভাবে সংলগ্ন অবস্থায় উপরে হলে অন হয়। এক নম্বর নিয়ম হচ্ছে সংলগ্ন অবস্থায় উপরে হলে অন হয়। আচ্ছা, আর কোন ক্ষেত্রে অন হয়? কারো উপর নির্ভরশীলতা বুঝালেও অন হয়। কারণ কি? কারণ হচ্ছে কারো উপর তো নির্ভরশীল হবেন আপনি, কারো নিচে ধর নির্ভরশীল হবেন না। তো কারো উপরে নির্ভরশীলতা মানে অন হবে। যেমন আপনি যদি বলেন যে আমি হচ্ছে যে তোমার উপর নির্ভরশীল, তার মানে আমি তোমার উপর নির্ভর করি, তাহলে আই ডিপেন্ড অন ইউ। আমি তোমার উপর নির্ভর করতে পারতেছি না, তাহলে কি হবে? আই কান্ট ডিপেন্ড অন ইউ। আমি যদি বলি সে বাবার আয়ে চলে, তাহলে হি লিভস অন হিজ ফাদার্স ইনকাম। কেন অন হলো? কারণ তার বাবার আয়ের উপর সে নির্ভরশীল। এরকম সংলগ্ন অবস্থায় উপরে হলে অন হয়, আবার কোনো কিছুর উপর নির্ভরশীলতা বুঝালেও অন হবে, কোনো কিছুর উপর নির্ভর করে কিছু করা বুঝালেও অন হবে। আমার একটা শুধু গরম পানিতে একটু লেবু দিয়ে চা দিতে হবে, কুইক করে, চিনি টিনির দরকার নেই। হ্যাঁ, হালকা একটু লবণ, না দুধ চা না, গলা খুসখুস করতেছে তাই। তাহলে কারো উপর নির্ভরশীলতা বুঝালে অন হবে, সংলগ্ন অবস্থায় উপরে হলে অন হবে। ওকে, অনের আরো কি কি ক্ষেত্র আছে ভাই? অনের অনেক ব্যবহার আছে। তাড়াহুড়া করলে কিছু শেখা যাবে না। ধৈর্য নিয়ে পুরো ক্লাসটা করেন। সারা জীবনে প্রেপোজিশন যা শিখছেন আজকের ক্লাসে আপনি তার থেকে 4 গুণ বেশি শিখবেন ইনশাআল্লাহ, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। জাস্ট ধৈর্য নিয়ে ক্লাসটা করেন। আর কোথায় অন বসে? দেখেন আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন, এটা আমার প্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশেই বুড়িগঙ্গা নদী, সেই বুড়িগঙ্গার এটা তীর। দেখেন এটা হলো ঢাকা শহর, এটা বুড়িগঙ্গা। ঢাকা শহর বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আর এই বাড়িটা রাস্তার একদম সীমানার উপরে অবস্থিত। মনে রাখবেন, রাস্তার ধারে কিংবা নদীর তীরে, কি বলছি? রাস্তার ধারে কিংবা নদীর তীরে কোনো কিছু অবস্থান করা বুঝালে অন হয়। মনে রাখবেন, রাস্তার ধারে বা নদীর তীরে কোনো কিছু অবস্থান করা বুঝালে অন হয়। তাহলে আমি যদি বলি এই বাড়িটা রাস্তার ধারে, এর ইংলিশ কি হবে? এর ইংলিশ হবে দ্য হাউস ইজ অন দ্য রোড। এটা বললে তো অনেক অবাক হবে, এই অন দ্য রোড মানে কি রাস্তার উপরে? না ভাই, অন মানে শুধু উপরে না, অনের অনেক ব্যবহার আছে। কেমন ব্যবহার? এই যে বললাম, রাস্তার ধারে কোনো কিছু অবস্থান করা বুঝালে অন হবে, নদীর তীরে অবস্থান করা বুঝালেও অন হবে। তাহলে আমার বলতে হবে দ্য হাউস ইজ, দ্য বিল্ডিং ইজ অন দ্য রোড। এখন অনেকে বলবেন স্যার যদি বাই দ্য রোড বলি, বিসাইড দ্য রোড বলি, হ্যাঁ সেটাও একটা অর্থ হবে, কিন্তু রাস্তার ধারে বা রাস্তার সীমানার উপর বুঝালে অন দ্য রোড দিতে হবে। এরপরে আপনারা দেখেন ঢাকা বুড়িগঙ্গার তীরে, সেই ছোট্টবেলা থেকে মুখস্থ করে আসতেছেন, ঢাকা ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। তাহলে ইয়াস তামান্না, ইয়াস, তাহলে এখানে কি হবে? অন। আর যে কোনো একটা সাদা, তাহলে এখানে অন হবে। আচ্ছা, এরপরে আসি আমরা, রাস্তা নদীর ধারে কিছু অবস্থান করা বুঝলে অন হবে, যেমন ঢাকা ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য বুড়িগঙ্গা। এরপর কি? দ্য বিল্ডিং ইজ জাস্ট অন দ্য রোড। আমরা হয় অনের আরেকটা ব্যবহার বুঝলাম। তাহলে ভাই আমরা অনের কয়টা ব্যবহার বুঝলাম এখন পর্যন্ত? 3টি ব্যবহার। একটা হলো সংলগ্ন অবস্থায় উপরে হলে অন, আরেকটা কি? কারো উপর নির্ভরশীলতা বুঝালে অন, আরেকটা কি? রাস্তার ধারে বা নদীর তীরে কিছু অবস্থান করা বুঝালে অন। জাস্ট মনে রাখবেন, খেয়াল করবেন। আমি জানি এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত আছেন ধীরে ধীরে অনেকের ধৈর্য হারায় যাবে। ঠিক এই ধৈর্য হারানোর কারণেই আমরা গ্রামারে পরিপক্ক হতে পারি না। সোশ্যাল মিডিয়াতে উল্টা পাল্টা ভাইরাল ভিডিও দেখার চেয়ে এমন কিছু দেখুন যা দেখলে আপনার দক্ষতা বাড়বে, যা দেখলে আপনার জীবনে কাজে লাগবে, সেখানে সময় দেন। কার ডিভোর্স হয়েছে নাকি কে আবার বিয়ে করলো, এইসব অদ্ভুত জিনিস দেখে বাঙালি যে সময় পার করতেছে
তার তার মাসুল বাঙালিকে অলরেডি মানে দিতে তো হবেই, অলরেডি সেটা শুরু হয়ে গেছে। সময়কে কাজে লাগান, এমন জায়গায় কাজে লাগান যেখান থেকে আপনি উপকৃত হতে পারবেন। এবার আসি বার, দিবস ও মাসের তারিখের পূর্বে অন বসে। তিনটা ক্ষেত্রে বার, এই যে শনিবার, রবিবার, সোমবার, এরকম যে কোনো বার যদি বুঝায়, এই বার, দিবস কিংবা যদি মাসের তারিখ বুঝায়, তাহলে এগুলোর পূর্বে কি বসবে? অন বসবে। যে কোনো বার, যে কোনো দিবস, মাসের নাম হলে ইন হয়, কিন্তু মাসের সাথে তারিখ থাকলে অন হবে। যেমন মাই সান শাহরিয়ার ওয়াজ বর্ন অন 9 অক্টোবর। এখানে 9 অক্টোবর কিন্তু মাসের তারিখ, তাই আমি অন দিয়েছি। এবার 2014 এখানে চাইলে ইন দেওয়া যেত, অপও দেওয়া যাবে, সমস্যা নেই। তাহলে 9 অক্টোবরের সামনে কি হলো? অন হলো। এবং আমার ছেলের আসলে এটা জন্মদিন, তাহলে এখানে অন 9 অক্টোবর। এবার বলছে ব্যাংকস রিমেইন ক্লোজড অন ফ্রাইডে। ব্যাংকগুলো বন্ধ থাকে শুক্রবার। কেন? কারণ বার হলো অন। তাহলে আমরা 4টা ব্যবহার শিখলাম। সংলগ্ন অবস্থায় উপরে হলে অন হয়, কারো উপর নির্ভরশীলতা বুঝালে অন হয়, রাস্তার ধারে বা নদীর তীরে বুঝালেও অন হয়, বার, দিবস এবং মাসের তারিখের পূর্বেও অন হয়। আপনার ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। এরপর আসেন, আপনাকে যদি হুট করে বলা হয় এটা অনুবাদ করো তো, গাছটিতে 5টি আম আছে, আমি নিশ্চিত 99% স্টুডেন্ট বলবে দেয়ার আর 5 ম্যাঙ্গোস ইন দ্য ট্রি। একদমই হবে না, ভুল বাক্য। দেয়ার আর 5 ম্যাঙ্গোস অন দ্য ট্রি, ইন দ্য ট্রি না। বাট কেন অন? কেন? কারণ হলো কোনো কিছুর সাথে ঝুলে থাকা বুঝালে অন হবে। মাথায় রাখবেন, কোনো কিছুর সাথে ঝুলে থাকা বুঝালে অন হবে, ঝুলে থাকা বুঝালে অন হবে। দেখেন, গাছে যদি আম থাকে, ভাই আমগুলো কি ঝুলে থাকে না? এমন কি যে গাছ হলো একটা বস্তা, বস্তার ভিতরে আম থাকে তাই ইন দিবেন? তা তো না, আম ঝুলে থাকে। এই ঝুলে থাকা বুঝালে অন হবে। তাহলে যার সাথে ঝুলে থাকবে তার পূর্বে কি হবে? অন হবে। দেখেন, এই ঘড়িটা ঝুলে আছে, অন। এই ঘড়িটা দেয়ালে ঝুলে আছে, কি হবে? অন। তাহলে এরকম কোন কিছুর সাথে ঝুলে থাকা বুঝালে কি হবে? অন হবে। তাহলে আপনারা কতটুকু বুঝলেন দেখি, পরীক্ষা হয়ে যাক। আমি এটা বাক্য দিয়েই শূন্যস্থান পূরণ করেন। There are 5 mangoes বা there are 3 mangoes, 3টি আম আছে, dash the tree, dash the tree। কোন ধরনের আলসেমি করবেন না, একটু কমেন্ট করেন। এখানে অপশন দিলাম অন আর অপশন দিলাম ইন, দুইটার মধ্যে কোনটা হবে? There are 3 mangoes, dash the tree, on the tree, in the tree। আমরা প্লিজ একটু লাইভটা শেয়ার দিব। হ্যাঁ, আপনারা যদি লাইভটা শেয়ার দেন, এই লাইভটা যদি এখন 100 শেয়ার হয়ে যায়, আজকে আমি প্রেপোজিশনে 14 গোষ্ঠী শেখাবো, কথা দিলাম, আজকেই শেখাবো ইনশাল্লাহ। আমি লাইভটা শেয়ার চাই আর আপনাদের কাছে। তাহলে there are 3 mangoes on the tree, in the tree, কোনটা হবে ভাইয়া? on the tree, in the tree, on the tree, in the tree, কোনটা হবে? on the tree, in the tree, কোনটা হবে? দ্রুত জানাবেন, দ্রুত জানাবেন কোনটা হবে। উত্তর হবে on the tree, in হবে না। কেন? কারণ আম ঝুলে আছে। তাহলে কোনো কিছুর সাথে ঝুলে থাকা বুঝালেও কি হয়? অন হয়। কোনো কিছুর সাথে ঝুলে থাকা বুঝালে কি হয়? অন হয়। মাথায় রাখবেন। ওকে, এবার আমরা প্রেপোজিশনের অনের আরেকটা ব্যবহার শিখলাম। যেমন I saw some mangoes on the tree, the wall clock was hanging on the wall। তাহলে কোনো কিছুর সাথে ঝুলে থাকা বুঝালে কি হয়? অন হয়, অন হয়। ঝুলে থাকা বুঝালে কি হয়? অন হয়। থ্যাংক ইউ, আশা করি আমরা বুঝে গেলাম। এইবার আসেন অনের আরেকটা ব্যবহার। চিত্রের দিকে তাকান। অনের মোস্ট ইম্পর্টেন্ট ব্যবহার এটা। লোকটা ঘোড়ার পিঠের উপর চড়ে আছে আর এরা রিকশায় বসে আছে। খেয়াল করছেন? রিকশায় বসে আছে মানে কি জানেন? রিকশার ঘাড়ের উপর চড়ে আছে ওরা। এরকম কোনো কিছুর ঘাড়ের উপর চড়ে বসা বুঝালে এটাকে বলা হয় আরোহণ করা। কি করা? আরোহণ করা। বাইকে চড়ছেন, রিকশায় চড়েছেন, গাধার পিঠে চড়েছেন, ঘোড়ার পিঠে চড়েছেন কিংবা বাঘের পিঠে চড়েছেন, এটাই আরোহণ করা। এরকম কোনো কিছুর উপর চড়ে বসা বা আরোহণ করা বুঝালেও অন বসে। স্বাভাবিক, কারণ লেগে তো আছে। তাহলে কোনো কিছুর উপর চড়া বা আরোহণ করা বুঝালে কি হবে? অন হবে।
তাহলে আমি যদি বলি একটা বাক্য যে, খেয়াল করেন, আমি যদি একটা বাক্য বলি, দেখি আপনারা সলভ করতে পারেন কিনা, যে দে আর গোয়িং হোম, তারা বাড়ির দিকে যাচ্ছে, ড্যাশ দা রিক্সা। এখানে আমি দিলাম বাই, এখানে দিলাম অন, এখানে দিব ইন। আপনার উত্তর করেন তো কোনটা হবে? উত্তর করেন কোনটা হবে? বাই অন ইন কোনটা হবে? বাই অন ইন কোনটা হবে? আগামীকাল রাত 10টায় কিন্তু ম্যাথের ক্লাস, মিস করবেন না একদমই। বাই না, ইনো না, অন হবে। কেন? আমি যদি বলি আমি বাসে করে সিলেট যাই, তাহলে তো আমি বলি যাই গো টু সিলেট বাই বাস, তাহলে এখানে বাই হবে না কেন? যেসব যানবাহনের পিঠের উপর চড়ে বসতে হয় সেগুলোর ক্ষেত্রে বাই বসে না, ইনো বসে না, কি বসে? অন বসে। একটাই উপায়, অন। অন ব্যতীত অন্য কোনো প্রিপোজিশন নেই, এটা মাথায় রাখবেন। যেসব যানবাহনের পিঠের উপর চড়ে বসতে হয় সেগুলোর ক্ষেত্রে অন ব্যতীত অন্য কোনো প্রিপোজিশন বসে না। কথা ক্লিয়ার? ওকে, এইবার আসেন, যেসব বাহনের পিঠের উপর চড়তে হয় তার তো একটা সমাধান হয়ে গেল। এইবার আসেন কিছু কিছু, যেমন এক্সাম্পল, হি রাইডস অন দ্য হর্স, হি ওয়াজ অন আ রিক্সা, আমরা এর সমাধান পেয়ে গেলাম। আচ্ছা, এইবার আসি আমরা যে আরেকটা চিত্র দেখতেছেন, আপনারা দেখেন একজন বাসের ভেতরে বসে আছে, আরেকজন কারের ভেতরে বসে আছে। একজন বাসের ভেতরে বসে আছে, আরেকজন কারের ভেতরে বসে আছে। খেয়াল করেন, বাসের ভেতরে যে বসে আছে সে কিন্তু চাইলে হাঁটা চলা করতে পারবে, কিন্তু কারের ভেতর যে বসে আছে সে কিন্তু চাইলে হাঁটা চলা করতে পারবে না। তার মানে যেসব যানবাহনের ভেতরে ঢুকতে হয়, মানে কোথাও যাওয়া আসা করার জন্য ভেতরে ঢুকতে হয়, সেই সব যানবাহনের ক্ষেত্রে প্রিপোজিশনের ভিন্ন ভিন্ন ব্যবহার আছে। মনোযোগ দিয়ে কথা শুনেন। কোনো কিছুর উপর চড়া বা আরোহণ করা বুঝালে অন হয়, এটা সমাধান হয়ে গেছে। বাট যে যানবাহনগুলোর ভেতরে ঢুকতে হয় সেই যানবাহনগুলো ব্যবহার করে কোথাও যাওয়া বা আসার মাধ্যম বুঝালে বাই হয়। মানে আমি যদি বলি আমি কারে করে গেলাম, বাসে করে গেলাম, তখন আমি বলবো বাই কার, বাই বাস, বাই ট্রাক, বাই বোট, মানে যাওয়া আসার মাধ্যম হলে বাই। কিন্তু সেগুলোর ভেতরে যদি অবস্থান করা বুঝায় তাহলে বাই না, তাহলে অন অথবা ইন। ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে আরেকবার শোনেন। যেসব যানবাহনের ঘাড়ের উপর চড়ে বসতে হয় সেগুলোর ক্ষেত্রে একটাই অপশন, অন, ওর কাহিনী শেষ। আর যেগুলোর ঘাড়ের উপর চড়া হয় না বরং ভেতরে ঢোকা হয়, সেখানে যদি অবস্থান করার প্রসঙ্গ আসে তাহলে অন বা ইন হবে। আর অবস্থান করা না, জাস্ট ওই বাহনটাকে ব্যবহার করে কোথাও যাওয়া বা আসার মাধ্যম হিসেবে বুঝাচ্ছে, তখন বাই হবে। তখন আপনি বললেন আমি ট্রেনে করে গেলাম, বাই ট্রেন, বাসে করে গেলাম, বাই বাস, আপনি ট্যাক্সিতে করে গেলাম, বাই ট্যাক্সি, তাহলে যাওয়া আসার মাধ্যম হলে বাই। বাট যখন ভেতরে অবস্থান করা বুঝাবে তখন বাই না, তখন অন অথবা ইন। পার্থক্য কি? যে যানবাহনগুলোর ভেতরে ঢুকে চাইলে হাঁটা চলা করা যায় সেখানে অবস্থান করলে হবে অন, আর যেগুলোর ভেতরে ঢুকে হাঁটা চলা করা যাবে না সেখানে অবস্থান করলে হবে ইন। কি বলছি? যেসব যানবাহনের ভেতরে ঢুকে হাঁটা বা চলা যায় সেখানে অবস্থান করলে হবে অন, আর যেগুলোর ভেতরে ঢুকে হাঁটা বা চলা যাবে না সেখানে অবস্থান করলে হবে ইন। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার। এইবার আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেন, আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেন। দেখি পারেন কিনা। We should not operate
মোবাইল ফোন ড্যাশ দা এরোপ্লেন। উড়োজাহাজে বসে আমাদের মোবাইল ফোন চালানো উচিত না। এখানে আপনি কি দিবেন? অন, ইন, বাই, অ্যাট। উত্তর করেন তো, কি দিবেন? উত্তর করেন, কি দিবেন? আস্তে আস্তে উপস্থিতি কমে যাচ্ছে ভাই, বাঙালি তো এইখানেই ধরা। ভালো কাজে থাকতে চাই না, ভালো কিছু শিখতে চাই না, শুধু ভাইরাল ভিডিও দেখে জীবনের মূল্যবান সময় নষ্ট করে দেই, এটাই সমস্যা। যাই হোক, কি হবে এখানে? কি হবে? এই যে অনেকে উত্তর দিয়ে ফেলছেন, কি হবে এখানে? উত্তর দিয়ে ফেলছেন, যা যা উত্তর দিয়ে ফেলছেন সেগুলো ভুল হয়েছে। ভুল 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 ভুল। যারা ইন দিয়েছেন ভুল। এখানে হবে অন। কেন? এরোপ্লেনের ভেতরে কি হাঁটা চলা করা যায় না? যায় তো। আপনি ওয়াশরুমে যেতে পারবেন, টয়লেটে যেতে পারবেন, হাঁটা চলা করতে পারবেন, করা যায় তো। তার মানে এখানে অন হবে। কি হবে? অন হবে। একজন বলছেন ট্রেন কি? হ্যাঁ, ট্রেনের ভেতরে অন, মানে যেগুলোর ভেতরে হাঁটা চলা করা যায় সেখানে অবস্থান করলে হবে অন, আর যেগুলোর ভেতরে হাঁটা চলা করা যায় না সেখানে হবে ইন। কথা কি ক্লিয়ার? আপনারা কি বুঝতেছেন? আমাকে একটু জানাবেন প্লিজ, আমি বুঝতেছি না আসলে বুঝতেছেন কি না। যারা বুঝতেছেন তারা একটু কমেন্টে লিখেন গট ইট, গট ইট। বিমানে হাঁটার মতো জায়গা থাকে তাহলে অন হবে না? হ্যাঁ, অন তো হবে, এই জন্য তো আমি অন দিতে বলছি। এখানে অন হবে তো। যারা বুঝতেছেন তারা একটু গট ইট লিখবেন প্লিজ। এবার যদি লিখি আরেকটা বাক্য দেখি, I was dash the train and she was dash a taxi cab। কি হবে? উত্তর করেন, দ্রুত উত্তর করেন। I was dash the train and she was dash a taxi cab। কোনটা হবে? ওকে, বুঝতেছেন? গট ইট। বুঝতে পারলে একটু আমাকে রেসপন্স করবেন, হ্যাঁ, না হলে আমি বুঝাবো। আমার ক্লাস করবেন আর বুঝতে পারবেন না, এই দুঃখ আমি রাখি কই বলেন? বুঝাবো আমি। শাবাশ। অন ইন, বাহ, চমৎকার চমৎকার। অন ইন সবাই লিখতেছে, জাকির থেকে শুরু করে সবাই অন ইন। একজন গট ইট লিখতে গিয়ে লিখে ফেলছে হট ইট, মানে সে গরম গরম বুঝে গেছে। চমৎকার ভাই। আচ্ছা, তাহলে এখানে অন হবে, এখানে কি হবে? ইন হবে। এখানে অন, এখানে ইন হবে। বাহ। এবার যদি আমি বাক্যটাকে এভাবে লিখি যে উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গেলাম, ড্যাশ বাস অথবা ট্রেন অথবা কার, সবই দিলাম। এখানে একটাই অপশন, কি দিবেন? এবার বাসের ভেতরে আমি আসি সেটা বলি নাই, হয়তো আসি, বাট এখানে মাধ্যম হিসেবে বলছি যে আমরা বাসে করে গেলাম, আমরা ট্রেনে করে গেলাম, কিংবা আমরা কারে করে গেলাম, কিংবা আমরা প্লেনে করে গেলাম। তাহলে কি হবে? শাবাশ শাবাশ শাবাশ। আমি এটাই চাইছিলাম ভাই, আমার বুকটা যেন ভরে গেল গর্বে গর্বে। ভালো লাগতেছে যে আপনারা বুঝতেছেন যে এখানে বাই হবে, রাইট। তাহলে যাতায়াতের মাধ্যম যখন উল্লেখ করব তখন কিন্তু বাই হবে। তাহলে এখন যদি আমি বাক্যটা এভাবে বলি যে আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গেলাম, গেলাম ড্যাশ বাইসাইকেল। এখন কি দিবেন? এখন কি দিবেন? বাইসাইকেল যদি দেই, বাইসাইকেলে করে আমি গেলাম সেখানে, বাইসাইকেলে করে আমি সেখানে গেলাম, তাহলে কি দিবেন বলেন? বাইসাইকেলে করে গেলাম, কি দিলাম? কি দিবেন? ও হো হো। এবার কি দিবেন? যদি বাইসাইকেলে করে যাই, মোটর সাইকেলে করে যাই, রিক্সায় করে যাই, তাহলে তাহলে কি হবে?
উত্তর করেন দ্রুত। রাইট, তখন অন হবে, অন। কারণ কি? কারণ বাইসাইকেলের পিঠের উপর চড়ে বসতে হয়। সো কোনো কিছুর পিঠের উপর চড়ে বসলে ওর সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। পিঠের উপর চড়া বসা মানে ওটাকে আপনি যে কাজেই ব্যবহার করেন একটাই অপশন, সেটা হলো কি? অন, অন, অন। এই যানবাহন নিয়ে আর কোনো কনফিউশন আছে কারো? আবারও মনোযোগ দিয়ে বোঝেন। যখন কোনো কিছুর পিঠের উপর চড়ে বসা হয়, এরকম কোনো কিছুর উপর চড়া বা আরোহণ করা বুঝালে অন। আর যেসব যানবাহনের পিঠের উপর চড়ে বসি না, বরং ভেতরে ঢুকি, সেগুলোর ক্ষেত্রে যদি তাদেরকে ব্যবহার করে যাতায়াতের মাধ্যম উল্লেখ করি তাহলে বাই। আর যদি ভেতরে অবস্থান করা বুঝায় তাহলে অন অথবা ইন। যেসব যানবাহনের ভেতরে আপনি চাইলে হাঁটাহাঁটি করতে পারবেন সেগুলোর ক্ষেত্রে অন হবে, আর যেগুলোর ভেতরে হাঁটাহাঁটি করা যায় না সেগুলোর ক্ষেত্রে ইন হবে। যানবাহন নিয়ে প্রিপজিশনের কাহিনী আমার মনে হয় আপনারা বুঝে গেছেন। বুঝলে একটু কমেন্টে লিখেন গট ইট। আর ইএনজি লার্নিং এর ক্লাস করে আপনাদের কেমন লাগে একটু কমেন্টে জানাবেন। আমার একটা ভীষণ দুঃখ আছে, আমি একটা দুঃখের কথা আজকে শেয়ার করব। অনেকদিন ধরে ভাবি যে কিন্তু বলা হয় না, একটা দুঃখের কথা শেয়ার করি। দুঃখের কথাটা হলো এটাই যে আমাদের পেজে আমরা এত ক্লাস দেই, আপনাদেরও ভালো লাগে, সবই ঠিক আছে, কিন্তু পেজের মধ্যে একটা রিকমেন্ডেশনের জায়গা থাকে। কিন্তু দেখছেন পেজে ঢুকলে দেখবেন যে একটা, এটা ধরেন পেজে ঢুকলে একটা রিকমেন্ডেশনের জায়গা থাকে। রিকমেন্ড মাত্র আমাদের পেজটাতে রিকমেন্ড করছে কয়জন? 7 জন। হাজার হাজার মানুষ ক্লাস দেখে উপকৃত হয়, অথচ এদের মধ্যে 7 জন মানুষ এখানে কৃতজ্ঞতা স্বীকার করছে। যাই হোক, পৃথিবীতে অন্তত 7 জন মানুষ আছে। আমার ভীষণ কষ্ট হয় যে আমরা আপনাদের জন্য এত কিছু করি, শুধু জাস্ট হাত দিয়ে একটা রিভিউ দিবেন গিয়ে, এটা দিতেই অনেকের কত কষ্ট হয়, যেন লাখ লাখ কোটি কোটি টাকার সম্পদ তার লস হয়ে যায়। এরকম করলে ধীরে ধীরে পৃথিবীতে মানুষ আর ভালো কাজ করবে না। যদি আমরা ভালো কাজগুলোকে অ্যাপ্রিশিয়েট না করি, দুনিয়াতে মানুষ ধীরে ধীরে ভালো কাজ করা বন্ধ করে দিবে। সো যদি চান যে পৃথিবীটা ভালো কাজে ভরা থাকুক, শুধু আমার ক্ষেত্রে না, যে কোনো ভালো কাজকে একটু অ্যাপ্রিশিয়েট করবেন। যারা আছেন শুভাকাঙ্ক্ষী, আমি আপনাদেরকে অনুরোধ করব না, এটা আপনাদের দায়িত্ব। আপনারা যেখান থেকে উপকৃত হন সেটাকে অ্যাপ্রিশিয়েট করা এটা আপনার দায়িত্ব, এখানে আমি অনুরোধ করব না। আজকেই পেজে ঢুকে আমাদের দায়িত্বের জায়গা থেকে কমেন্টে না, এখানে একটা রিভিউ আছে দেখবেন, পেজে ঢুকলেই নিচে দেখাচ্ছে রিভিউ, ওইখানে গিয়ে একটা চমৎকার রিভিউ দিবেন। আপনাদের রিভিউ দেখে আসলে আমাদের ক্লাস নেয়ার আগ্রহ সৃষ্টি হয়। আপনাদের রিভিউটা খুবই দরকারি, খুবই দরকারি। আমি জানি যে ক্লাসগুলো সবারই ভালো লাগে, কিন্তু যখন আমরা ওদের পেজে যখন রিভিউ খুঁজতে যাই, গিয়ে দেখি রিভিউ নাই। এজন্য ওই রবীন্দ্রনাথের সোনার তরীর কথা মনে পড়ে গেল, যে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। সোনার তরী সব নিয়ে গেল, কিন্তু রবি ঠাকুরকে নিল না। ওকে, পিঠের উপর বসলে অন। ওকে, থ্যাংক ইউ। তাহলে কারা কারা আমাদের পেজে আজকে গিয়ে একটা রিভিউ দিচ্ছেন লক্ষ্মী সোনারা একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এবার আমরা আবার আমাদের আলোচনায় চলে যাই। আপনারা যারা লাইভ দেখতেছেন প্রত্যেককে একটা করে রিভিউ দিলে বিশ্বাস করেন আপনাদের রিভিউ দেখা আমার হাজার ব্যস্ততার মাঝেও মনে হবে না আমি ক্লাস নেই, আরো ক্লাস নিতে হবে। কেন? কারণ এত সুন্দর সুন্দর মন্তব্য দেখলে ভাই যে কারোরই ইচ্ছা হবে ভালো কাজ করার। কিন্তু আপনি কন্টিনিউয়াসলি ভালো কিছু করে যাচ্ছেন, কিন্তু আপনি কারো ফিডব্যাক পাচ্ছেন না, সহযোগিতা পাচ্ছেন না, আপনার ইচ্ছা হবে না। এটাই বাস্তব, এটাই বাস্তব। তাহলে যানবাহনের কাহিনী শেষ, এবার আরেকটা গুরুত্বপূর্ণ কাহিনী আছে, এটা না দেখলে একদম পুরাই লস। মনোযোগ দেন। ভদ্র মহিলা ফোনে কথা বলতেছে, কি বলতেছে জানেন? সে তার বান্ধবীরা বলতেছে যে তুমি ইএনজি লার্নিং এ ঢুকে এখনই একটা ভালো রিভিউ দিয়ে দাও। মানে সে দিয়ে ফেলছে, এখন সে বলতেছে তার বান্ধবীকে দেওয়ার জন্য। তাহলে এই যে বান্ধবীর সাথে যে ফোনে কথা বলতেছে, এই ফোনে কথা বললে তখন প্রিপজিশনটা কি হয়? ঝামেলা না? একটা ঝামেলা। সো ফোন নিয়ে একটা কথা আছে, আবার 3টা কথা শোনেন।
ফোন বলতে মোবাইল ফোন, টেলিফোন, ল্যান্ডফোন, সেলফোন, যে কোনো ফোন হোক। ফোনে কথা বলা বুঝালে অন দ্য ফোন। কি বলছি? ফোন দ্বারা শুধু কথা বলা বুঝালে অন দ্য ফোন। যেমন এই ভদ্র মহিলা ফোনে কথা বলতেছে, কি বলতেছে? সে তার বান্ধবীরে বলতেছে, জানো রুবেল রানা স্যার ডিক্লারেশন দিয়েছে, তার পেজে গিয়ে ভালো মন্দ যাই হোক একটা রিভিউ দিলে, সত্যিকার রিভিউ দিলে, রিভিউ দেওয়ার পর স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করলে আজকে প্রেপোজিশনের পুরা পিডিএফটা তাকে ফ্রিতে দিয়ে দিবে। কথা সত্য। আজকে লাইভ দেখার পর পেজে গিয়ে যারা একটা চমৎকার রিভিউ দিবেন তাদেরকে আমাদের আজকের ক্লাসের পুরো পিডিএফ শিটটা দেওয়া হবে। আমি আপনাকে বলছি না যে আপনি বানায় বানায় লিখেন, আপনার ক্লাস করে যা লাগে ভাল লাগে আপনি তাই রিভিউ দেন। রিভিউ মানে কি? এটা রিয়েল কিছু হতে হবে, ফেক কিছু না। আপনি আপনার মতামত তুলে ধরবেন। তাহলে আমরা কি বুঝলাম? যে ফোনে কথা বলা বুঝালে অন দ্য ফোন। আই টক টু হিম অন দ্য ফোন, আই টক টু হিম অন দ্য ফোন। আমি তার সাথে ফোনে কথা বললাম। তাহলে ফোন দ্বারা শুধুই কথা বলা বুঝালে অন দ্য ফোন। আর ফোনের মাধ্যমে কাউকে কিছু জানানো হলে ওভার দ্য ফোন। ফোনের মাধ্যমে কাউকে কিছু জানানো হলে ওভার দ্য ফোন। আরেকটু লাগবে। ফোনের মাধ্যমে কাউকে কিছু জানানো হলে ওভার দ্য ফোন। রং চা। আর ফোনের পূর্বে কোনো আর্টিকেল না থাকলে বাই ফোন। তিনটা কথা বলছি, মনোযোগ দিয়ে আবার শোনেন। ফোন দ্বারা শুধুই কথা বলা বুঝালে অনও লাগবে, দাও লাগবে, অন দা ফোন। আর ফোনের মাধ্যমে কথা বলতেছেন ঠিক আছে, বাট কাউকে কিছু জানাচ্ছেন, এরকম জানানোর প্রসঙ্গ আসলে ওভার দা ফোন। আর যখন দেখবেন ফোনের পূর্বে এ এন্ড দা কোনো আর্টিকেল নাই, তখন হবে বাই ফোন। তিনটা কথা মনে রাখবেন জীবনে, দেখবেন ফোনের কাহিনী শেষ হয়ে গেল। যেমন আই হ্যাভ টক টু হিম, আমি তার সাথে কথা বলেছি অন দা ফোন। কথা বলার প্রসঙ্গ, তাই এখানে হয়ে গেছে কি? অন দা ফোন। কি হয়ে গেছে? অন দা ফোন। তাহলে আই হ্যাভ টক টু হিম অন দা ফোন, আই হ্যাভ টক টু হিম অন দা ফোন। এখানে অন দা ফোন হয়ে গেছে। তাহলে ফোনে যখন কথা বলা বুঝাবে তখন অন দা ফোন। শি ইজ অলওয়েজ অন দা ফোন, তার মানে কি? তার মানে সে সবসময় ফোনে থাকে। মানে কি? সারাদিন ফোনে কথা বলে, বল না? সারাদিন ফোনে কথা বলে, এই জন্য এখানে অন হয়েছে, ফোনে কথা বলার জন্য অন হয়েছে, অন দা ফোন। এবার ফোনের মাধ্যমে কাউকে কিছু জানানো হলে সেই ক্ষেত্রে হবে কি? ওভার দ্য ফোন। ফোনের মাধ্যমে কাউকে কিছু জানানো হলে তখন কি হবে? তখন হবে ওভার দ্য ফোন। অর্থাৎ ধরেন আপনি বলতেছেন যে আমি ফোনের মাধ্যমে তাকে এটা জানাইলাম, তাহলে ওভার দ্য ফোন। যেমন হি ইনফর্মড মি অফ দ্য ম্যাটার ওভার দ্য ফোন, সে আমাকে ফোনে বিষয়টা জানালো, ওভার দ্য ফোন। আচ্ছা, আর যদি ফোনের পূর্বে কোনো আর্টিকেল না থাকে তাহলে বাই ফোন। যেমন শিহাব উইল ডিসকাস দ্য ইস্যু উইথ মি বাই ফোন। ওভার না, ওভার দিলে দা লাগবে আবার, তাহলে বাই ফোন। তাহলে আমরা তিনটা কথা কি বুঝলাম ভাই? একটা হলো ফোনে শুধু কথা বলা বুঝালে অন দ্য ফোন, আর ফোনের মাধ্যমে কাউকে কিছু যদি জানানো হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে ওভার দ্য ফোন। আর যদি ফোনের পূর্বে কোনো আর্টিকেল না থাকে তাহলে হবে বাই ফোন। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন দিব, আপনারা দেখি সলভ করতে পারেন কিনা। দা পুলিশ were informed of the matter dash the phone. পুলিশকে ফোনের মাধ্যমে ঘটনাটি জানানো হয়েছিল। অপশন এ তে দিলাম অন, অপশন বি তে দিলাম ওভার, অপশন বি তে দিলাম বাই। দেখি কি করেন, উত্তর করেন, উত্তর করেন। দারুণ লাগছে বিশ্বজিৎ। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, মনটা ভরে যায়। থ্যাংক ইউ নাসির ভাই। তামান্না তো পুরো নিয়ম লিখে দিচ্ছে, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, পুলিশকে ঘটনাটি জানানো হয়েছিল। কি হবে? কি হবে? কি হবে? দ্রুত বলেন কি হবে? এই দ্রুত বলেন কি হবে?
পিডিএফ পাওয়া যাবে আলাউদ্দিন সোহাগ। পিডিএফ পাওয়ার জন্য ইএনজি লার্নিং এর পেজে গিয়ে একটা রিভিউ দিতে হবে, ফেক রিভিউ না। আপনি ইএনজি লার্নিং থেকে যদি কিছু শিখে থাকেন, যদি আপনার ভালো লাগে, সেই রিভিউ দিয়ে স্ক্রিনশট পাঠালে, স্ক্রিনশটটা আমাদেরকে ইনবক্সে দিলে আমরা পিডিএফ দিয়ে দিব। আজকে পুরো ক্লাসের পিডিএফটা পাবেন। যদি রিভিউ দিয়ে স্ক্রিনশটটা পাঠান পিডিএফ পেয়ে যাবেন। আমি আবারও বলছি, রিভিউ দেওয়ার ক্ষেত্রে আমরা কিচ্ছু বলবো না, আপনি যতটুকু উপকৃত হন সেটাই আপনি রিভিউ লিখবেন। আপনার রিভিউ দেখে আমরা আপনাদেরকে একটা পিডিএফ দিব। ওকে, রিভিউয়ে গিয়ে চাইলে আমাদের বদনামও করতে পারেন, যদি প্রাসঙ্গিক হয়, প্রমাণ দিতে পারেন, বদনামও করতে পারেন, আমরা মেনে নিব, বাট বদনামের পেছনে প্রমাণ দিতে হবে। ওকে, ওভার দ্য ফোন, শাবাশ, ওভার দ্য ফোন, চমৎকার, ওভার দ্য ফোন, বাহ, কি সুন্দরভাবে লিখেছেন, চমৎকার। কারণ জানানোর প্রসঙ্গ আসলে ওভার দ্য ফোন হবে, বাহ। তাহলে দেখেন, কখন ফোনের পূর্বে অন, কখন ওভার, কখন অ্যাবভ, এর ব্যবহার কিন্তু আপনারা চমৎকারভাবে বুঝে গেলেন। শুধু কি তাই, কত কিছু আছে ভাই, শুধু কি তাই, কত কিছু আছে ভাই, কি কি আছে, অনেক কিছু আছে ভাই, অনেক কিছু আছে। গ্রামারের অনেক কিছু আছে। যদি কেউ বলে আমি হাতে গোনা কয়েকটা নিয়ম দিয়ে ইংলিশ গ্রামার শিখবো, তাহলে ও বোকার স্বর্গে বাস করতেছে। হাতে গোনা কয়েকটা নিয়ম দিয়ে কেউ যদি ইংলিশ গ্রামার শিখতে চায়, তাহলে ও কি বলছি, ও হচ্ছে বোকার স্বর্গে বাস করতেছে। কেন বললাম জানেন? ইংলিশ গ্রামারের এত টপিক আছে। এতক্ষণ ধরে আমরা কিসের ব্যবহার শিখলাম? অনের ব্যবহার শিখলাম। এখানে কি শেষ? না, এখনো ওভারের ব্যবহার বাকি আছে, অ্যাবভ আছে, ইনটু আছে, অনটু আছে, ইনসাইড আছে, বিটুইন, অ্যামং, বাই, বিসাইড, নিয়ার, অফ, টু, টুয়ার্ডস, বিটুইন, অ্যামং, সিন্স, ফর, ফ্রম, কত ব্যবহার আছে। ভাবছেন কি আজকে শেষ হয়ে যাবে প্রিপোজিশন? শেষ হবে না। আজকে প্রিপোজিশনের পার্ট 1, পার্ট 1। আমি চাইলে এইটুক সময়ের মধ্যেই অনেক কিছু সংক্ষিপ্ত করে বলতে পারি, অনেক মজারও হইতো, ভালো লাগতো, বাট ওগুলো দিয়ে এক্সামে কিছু করতে পারবেন না। বিস্তারিত ব্যবহার জানতে হবে। যেমন এক অনেরই কত ব্যবহার পাইলেন। এই বিস্তারিত জানার জন্য আমরা কিন্তু একটা ইংলিশ গ্রামারের কোর্স আয়োজন করতে যাচ্ছি, সবার জন্য ইংলিশ গ্রামার, যেখানে আমরা শূন্য থেকে শুরু করব, মানে পার্সন, নাম্বার, জেন্ডার থেকে আমরা শুরু করব। কি থাকবে এখানে? এই কোর্স কাদের জন্য? এই কোর্স যারা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়ে, যে কোনো স্টুডেন্ট যুক্ত হতে পারে, এইচএসসি পরীক্ষার্থী যুক্ত হতে পারে, যারা প্রাইমারি স্কুল কিংবা হাই স্কুলে শিক্ষক হিসেবে ইংরেজি পড়ান, তাদের জন্য মহা গুরুত্বপূর্ণ কোর্স এটা। যারা বাংলাদেশের প্রেক্ষাপটে 9ম থেকে 20 গ্রেডের মধ্যে যে কোনো জবের পরীক্ষা দিবেন, তাদের জন্য তো এর গুরুত্বের কোনো শেষ নাই। এই কোর্সে কি থাকবে? 100 লেকচার থাকবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। এই কোর্সে ভর্তি না হলেও এখানে কি কি টপিক আছে এটা জানলে আপনার গ্রামার শিখতে সুবিধা হবে। আমাদের লিসন থাকবে কয়টা? 100টা। তাহলে বুঝতে পারছেন এটা কোনো শর্ট কোর্স না। কেন শর্ট কোর্স না? শর্ট কোর্স তো সারা জীবন করে দেখছেন না? একটা জিনিস খেয়াল করছেন, জীবনের বেশিরভাগ সময় ইংলিশ গ্রামার শিখে কাটাইছেন। প্রতি ক্লাসে ইংলিশ টিচারের কাছে প্রাইভেট পড়তেন, তারপরেও কি গ্রামারে পাকা হতে পারছেন? পারেন নাই। কেন পারেন নাই? কারণ ওইটাই, শুধু রুলস মুখস্থ করছেন, তাই রুলসের প্রয়োগ বুঝেননি, এই জন্য মনে থাকে না। জীবনে অনেক নাটক হয়ে গেছে, এখন বলতে হয় নাটক কম করো প্রিয়, এখন আসল কিছু শিখতে হবে, শূন্য থেকে শুরু করতে হবে, তা নাহলে রক্ষা নেই। আমরা এই কোর্সে 100 লিসন রেখেছি। এই কোর্সের মধ্যে আমি কন্টেন্ট দেখাই, দেখেন পার্সন থেকে শুরু করছি, পার্সন, নাম্বার, জেন্ডার। দেখেন পার্টস অফ স্পিচের একটা লিসনে শুধু আইডেন্টিফিকেশন অফ নাউন, তারপর ক্লাসিফিকেশন অফ নাউন, তারপর ট্রান্সফরমেশন অফ নাউন, তারপর নাউনের কারেকশন। 4টা লিসনে শুধু নাউন বুঝাবো। ভাবেন এবার কতটা শূন্য থেকে কতটা গভীরে যাব আমরা। আপনারা যদি বলা হয় সিম্পল একটা জিনিস, হাউস মানে কি ভাই? হাউস মানে কি? বাড়ি। হোম মানে কি? বাড়ি। পার্থক্যটা কি? পার্থক্য কি? হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন হাউস এন্ড হোম? কয়জন বলতে পারবে? আটকে যাবে।
যদি ওরে শেখানো হয় এভাবে গল্প দিয়ে, ধরো তুমি একটা 3 কাঠা বা 5 কাঠা জায়গা কিনছো, এই জায়গাটার নাম কি? ল্যান্ড, ভূমি। এখন এই জায়গার মধ্যে তুমি থাকার জন্য একটা ঘর তৈরি করলা, এইখানে আরেকটা ঘর তৈরি করলা, এখানে তুমি একটা 5 তলা ভবন করলা থাকার জন্য। এই যে থাকার জন্য যে ঘরগুলো, এগুলোর নাম হলো হাউস। তাহলে এখানে হাউস আছে কয়টা? 3টা। অবশ্যই এটাকে হাউস বিল্ডিং বলা যেতে পারে, যাই হোক এটা হাউস। তাহলে এই ঘরগুলোর নাম হলো হাউস। এই ঘরগুলো যে স্থানটাতে আমরা নির্মাণ করলাম, এই স্থানটা আর ল্যান্ড নাই, এটা এখন হয়ে গেছে হোম। কি বুঝলেন? হোম ইজ ওয়ান কাইন্ড অফ প্লেস। হোম হলো একটা স্থান যেখানে হাউস নির্মাণ করা হয়। তাহলে হাউস আর হোমের পার্থক্য বুঝে গেলেন। ঠিক এগুলোই আমরা শিখবো কনফিউজিং নাউনে, যে হাউস হোমের পার্থক্য কি, সিন আর সিনারির পার্থক্য কি, কান্ট্রি আর স্টেটের মধ্যে পার্থক্যটা কি, শেড আর শ্যাডোর মধ্যে পার্থক্যটা কি। অনেক মজার মজার জিনিস ভাই। এগুলো শিখতে গেলে কোনো শর্ট কোর্সে এগুলো শেখা যায় না। ওই যে 500 টাকা 300 টাকার কোর্সে যেটা চান ভাই, ওই শর্ট কোর্স গুলো এগুলো শেখা যাবে না ভাই। আপনি জীবনের সারা জীবনের জন্য ইংলিশ গ্রামার পাবেন এই কোর্সে। একটু বিনিয়োগ করেন, দেখবেন এই কোর্স আপনাকে ইংলিশের ভয় তো ভাঙাবেই, ইংলিশের আপনাকে মাস্টার বানাবে ইনশাআল্লাহ, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এরপর দেখেন ডিটারমিনারের উপর কয়টা লিসন। একটা ক্লাসে একটা লিসনে ডিটারমিনার এবং তার ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা। তারপর কাউন্টেবল ডিটারমিনারের ব্যবহারে একটা লিসন, আনকাউন্টেবল ডিটারমিনারের একটা লিসন, ডুয়াল ডিটারমিনারের একটা লিসন। প্রোনাউনের উপর 1 2 3 4 4টা লিসন। কেন? আমার অন্য কোর্সে তো প্রোনাউনের একটা ক্লাস, এখানে 4টা লিসন কেন? কারণ আমি প্রতিশ্রুতি দিয়েছি আমি 0 থেকে শেখাবো। ও যেন প্রোনাউনের উপর মাস্টারি করতে পারে, এটা হচ্ছে আমার প্ল্যান। ভাবছেন এই কোর্স শুধু বিজনেসের জন্য না। আমি সত্যি বলতে মন থেকে যাচ্ছি, আমি জীবনে যতটুকু শিখছি, আল্লাহ যতটুকু আমাকে শেখার তৌফিক দিয়েছে, আমি পুরোটুকু এই কোর্সের মাধ্যমে এই দেশের ছেলে মেয়েদেরকে শেখাতে চাই। যতটুকু শিখছি, আমি সামান্যটুকু শিখছি, ওইটুকুর পুরোটাই আমি ঢেলে দিতে চাই এই কোর্সে। তো যারা ইংলিশ গ্রামার তৃপ্তি মতো শিখতে চান, শুধু তারাই কোর্সে যুক্ত হবেন। যারা যুক্ত হয়ে বলবেন স্যার আগামী সপ্তাহে আমার অমুক পরীক্ষা আছে, স্যার কোর্সটা একটু আগায় নেন, ভাই মাপ চাই, তাদের জন্য এই কোর্স না ভাই, তাদের জন্য এই কোর্স না। যারা চান আমি গ্রামারটা আগে শিখবো, এমন ভাবে শিখবো যেন আমি মাস্টারি করতে পারি, তাদের জন্য এই কোর্সটা পারফেক্ট। এই কোর্সে এরকম 100 লিসন আছে, 100 লিসন। খেয়াল করছেন ভার্বের উপর কতগুলো লিসন? 1 2 3 4, এই যে 5 6। জেরান্ডের ব্যবহার, পার্টিসিপলের ব্যবহার শিখতে হবে। শুধু রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এনে রোলিং দা জেরান্ড নাকি পার্টিসিপল, এই ঘোড়ার ডিম শিখে কোনো লাভ নেই। আপনাকে জেরান্ডের ব্যবহার জানতে হবে, পার্টিসিপলের প্রয়োগ ক্ষেত্র জানতে হবে, ইনফিনিটিভের প্রয়োগ ক্ষেত্র জানতে হবে। তারপর আপনি শিখতে পারেন কোন আইএনজির নাম জেরান্ড আর কোন আইএনজির নাম পার্টিসিপল। এটাই পদ্ধতি। বাট আমরা তো শুধু শর্টকাট পদ্ধতি শিখতে চাই, এই জন্য হয় না ভাই, এই জন্য হয় না। মডাল ভার্বের ব্যবহারের উপর 3টা ক্লাস। ক্যান মানে পারা, এইটুক শিখে লাভ নাই। ক্যান মানে পারা, মে মানেও পারা, বাট 2 পারার মধ্যে যেটা পারাপারি হয় এটা কি জানেন? এটা জানতে হবে। মাইট মানেও পারা, কুড মানেও পারা। ওরে তাহলে আপনি কোন পারার ক্ষেত্রে কোন পারা দিবেন, এটা না জানলে দারুণ এটা পারাপারি, এটা মারামারি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। এগুলো জানতে হবে ভাই। এগুলো জানার জন্য শর্ট কোর্সে হয় না, জানার জন্য লং কোর্স দরকার হয়, লং কোর্স। খেয়াল করেন প্রিপজিশনের উপর লেকচার আছে কয়টা? 1 2 3 4 5 এবং 6। প্রিপজিশনের উপর আপনারা খেয়াল করেন, আমার প্রিপজিশনের উপর আজকে বোর্ডটা যে কি হয়ে গেল বুঝতেছি না। বোর্ড কথা শুনতেছে না, বোর্ড শুধু মাথা গরম করতেছে। ও বলতেছে আমারে সাইডে দাও, এত কিছু পড়াবে আমারে দিয়ে, মানে বোর্ডও ভয় পেয়ে গেছে। হ্যাঁ, তাহলে প্রিপজিশনের উপর 1 2 3, এদিকে আসেন। বোর্ড হ্যাং করতেছে না, ওরে তো আমি পড়াবই। প্রিপজিশনের উপর 8টা ক্লাস,
আমার মনে হয় যারা আজকে প্রেপোজিশনের ক্লাসটুকু করলেন তারা বুঝতে পারছেন যে কেন প্রেপোজিশনের উপর 8টা লিসনের দরকার আছে। আমরা আপনারা বুঝতে পারছেন। ওকে, এবার আসি আমরা প্রেপোজিশনের ব্যবহার হয়ে গেল। তাহলে তারপরে দেখেন এরকম কয়টা কোর্স আছে আমরা একটু দেখে নেই। আমি একটু দেখাই নেই, দাঁড়ান। আপনারা খেয়াল করেন প্রেপোজিশনের উপর 8টা লেকচার, এরকম করে প্রেপোজিশন, কনজাংশন, ক্লোজ, ফ্রেজ, তারপরে আসেন ক্লোজ ফ্রেজের পরে এই যে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ, আলাদা আলাদা করে লিসন আছে। এগুলোর উপর আলাদা আলাদা করে সব লিসন আছে। এরকম করে আপনারা দেখেন মোট ইংলিশ গ্রামারের লিসন আছে কয়টা ভাই? মোট লিসন আছে 100। 100টা লিসন আছে। সব শেষে আছে সেন্টেন্স কারেকশন বা পিন পয়েন্ট এরর। মানে আপনি গ্রামার বলতে যে টপিকের কথা বলবেন সবকিছু এখানে পাবেন। আপনি যা ভাবছেন তা তো আছে, যা ভাবেন নাই সেগুলো আছে। আমি সীমিত সময়ের জন্য একটা সুযোগ রেখেছি, আমাদের এই কোর্সে 50% ডিসকাউন্টে আমি ভর্তি নিব, বাট লম্বা সময় জুড়ে না। আজকে থেকে শুরু করে আগামী 3 দিনের জন্য আমি একটা অফার রেখেছি। যারা এই কোর্সে যুক্ত হবে তারা আমাদের রেগুলার ফি থেকে 50% ডিসকাউন্টে ভর্তি হতে পারবে। আমি জানি কমেন্ট বক্সে এখনই অনেকে বলবেন স্যার কোর্স ফি কত। সত্যিকার অর্থে এই কোর্সটা করার আপনার ইচ্ছা থাকলে, প্রয়োজন হলে, আমি বিশ্বাস করি স্ক্রিনে দেয়া এই নাম্বারে ফোন করে আপনি জেনে নেবেন কবে ক্লাস, পদ্ধতি কি, ফি কত, ডিসকাউন্ট হওয়ার পরে ফি কত। এইটুকু জানার মতো ইচ্ছা যার আছে আমি মনে করি সে এই কোর্সে যুক্ত হওয়া যোগ্য। শুধু কমেন্টে কোর্স ফি কত আমরা এরকম রিপ্লাই দেই না, কারণ আমি ধরে নেই এই টাইপের স্টুডেন্টগুলোকে আমি পড়ানোর যোগ্য না। ফোনে ব্যালেন্স না থাকলে একটা মিস কল দিবেন বা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে নক করবেন। যাই হোক, আর ওই কথাটা ভুলে গেলে কিন্তু চলবে না। কোন কথাটা? আমাদের ক্যারিয়ার গুরু নামে যে ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু নিয়মিত ক্লাস হবে। আগামীকাল ম্যাথ ক্লাস হবে। ক্লাসটা ইএনজি লার্নিং থেকে লাইভ হবে, সম্প্রচারিত হবে, দেখতে পারবেন। আর সবার জন্য ইংলিশ গ্রামার এই 100 লিসনের কোর্সে কারা কারা যুক্ত হতে চান জাস্ট এখন কমেন্টে একটু ইন্টারেস্টেড লিখুন, আপনাদেরকে নক করা হবে। আমার প্রাইভেট ব্যাচ স্টুডেন্টদেরকে বলতে চাই প্রেপোজিশনের আজকে এটা পার্ট 1, বাকি পার্টগুলো আমরা ধারাবাহিকভাবে নিব। আর পিডিএফ শিট গ্রুপে দেওয়া হবে। আর যারা যারা আমাদের পেজে রিভিউ দিয়েছেন তারা আমাদেরকে স্ক্রিনশটটা নক করলে আমাদের ইনবক্সে নক করে পাঠাবেন, আমরা আপনাদেরকে আজকের ক্লাসের পুরো পিডিএফ শিটটা ইনশাল্লাহ দিয়ে দিব। সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবেন। আবারও আপনাদের সাথে এরকম লাইভে দেখা হবে, কথা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।